আপনার দেশের বাড়ি কোথায়? বলা যাবে না, ঠিক আছে, বললেন না। এখন থাকছেন কোথায়? এখন সেটাও বলা যাবে না, অনেক কিছুই বলা যাবে না। অনেক কিছুই বলা যাবে না। আচ্ছা, কিন্তু অ্যাটলিস্ট আপনার জীবনের যে গল্পগুলো মেজর হয়ে দাঁড়াবে সেগুলো বলা যাবে তো? হ্যাঁ, তা তো অবশ্যই। ঠিক আছে, সেগুলো বলেন, কারণ লাখ লাখ মানুষ অপেক্ষা করছে কিন্তু আপনার গল্পটা শোনার জন্য। তো শুরু করেন, কোত্থেকে বলতে চান, কিভাবে, আপ টু ইউ। আমি আমার আব্বু আমার বিয়েটা থেকে শুরু করব। হ্যাঁ প্লিজ। আমার আব্বুরা শহরের লোক ছিল, আচ্ছা। আর আমার আম্মু ছিল গ্রামের। আমার দাদার যে ফ্যামিলি ছিল তারা আমার আব্বুকে জোর করে আর কি বিয়েটা দেয় আমার আম্মুর সঙ্গে। আব্বু রাজি ছিল না, কারণ আমার আব্বুর সম্পর্ক ছিল। তো আমার আম্মু 2 বছরের মাথায় আমার আব্বুকে ছেড়ে দেয়। আমি হই এর মাঝখানে, যখন আমি হয়ে যাই আমার আব্বু আমাকে অস্বীকার করে। অস্বীকার করে কারণ আমার আব্বু কখনো স্বীকার করতে চায় না যে সে আমার আম্মুকে কখনো একসেপ্ট করছে। আমার দাদা এটা চিন্তা করে দিছে যে অনেক সুন্দর ছিল আমার আম্মু, তো চিন্তা করছে ওই মেয়ের থেকে তো অনেক সুন্দর, যদি মেনে নেয় কয়েকদিন গেলে ঠিক হয়ে যাবে। তো আমার আব্বুটা কখনোই মেনে নিতে পারেনি। আমার জন্মের আগেই সে নেশা খাওয়া শুরু করে দিল, হিরোইন জাতীয় যে নেশাটা। এই পর্যায়ে একেবারে সিরিয়াস লেভেলের নেশা? হ্যাঁ, পরে বুঝতে পারলো, ফ্যামিলির লোক বুঝতে পারলো। ততদিনে আপনার জন্ম হয়ে গেছে না? হ্যাঁ, ততদিনে আমার জন্ম হয়ে গেছে। আমার জন্মের কিছুদিন পরেই আমার আব্বু আম্মুর ডিভোর্সটা হয়ে যায়। প্রথম যখন একদম ছোট থেকে তখন আম্মুর কাছে ছিলাম, যখন একটু বড় হয়েছি বুঝতে শিখছি, অনেক সময় দেখা যাচ্ছে যে আমি আব্বুর কাছে থাকি, আম্মুর কাছে থাকি। যখন আমি আম্মুর কাছে থাকি তখন আমার আব্বুর কথা খুব মনে, আবার যখন আমি আমার আব্বুর কাছে থাকি আমার আম্মুর কথা খুব মনে পড়ে। আপনার বয়স কত তখন? তখন আমি একদমই ছোট। একদমই ছোট? কি করে মনে পড়ে এত কম বয়সে? আমার সবই মনে আছে, কারণ আমার স্মরণ শক্তিটা অনেক ভালো। আচ্ছা, ঠিক আছে। সেটা আমি ছোট থেকেই দেখি যে আমি আমার দাদির কাছে বেশি। তো আমার অনেক খারাপ লাগতো যখন কেউ বলতো যে তোমার আব্বু নেশা খায়। তারপরে আমি যখন বলতাম আব্বুকে যে আব্বু তুমি কেন এগুলো খাও, এগুলো খাবা না, মানুষ আমাকে অনেক খারাপ কথা বলা। তো আব্বু আবার আমাকে বুঝাইতো যে আম্মু তুমি তো এখন অনেক ছোট, তুমি বুঝবা না, আমি যদি এটা খাওয়া ছাড়ি তাহলে আমি মরে যাব। আচ্ছা। তাহলে আমি বলতাম যে না, মানুষ যে যাই কিছু বলুক আমার আব্বু তো বেঁচে থাক, তখন এটাই বুঝতাম। তারপর আম্মু আমাকে চিন্তা করলো যে আমি এখানে থাকলে তো আমার পড়াশোনা হবে না ঠিক মতো, আম্মুর সঙ্গে আমাকে নিয়ে যাবে। আমার আম্মুরা 4 বোন ছিল, যেটা বড় ছিল সবার বড়, তার বাসায় আমি খুব যাইতাম। আমার খালার একটা ছেলে ছিল, 3টা মেয়ে ছিল। যারা চাচাতো ভাই বোনেরা ছিল আমাকে সবাই শিখাই দিত যে তুই বলবি তুই সুজনের বউ হবি। তো আমিও আবার ওইটাই বলতাম। এক সময় ওই যে মহিলারা সবাই বসে গল্প করতেছে, তখন আমি বললাম আম্মু আমি না বড় হলে নাকি সুজন ভাইকে বিয়ে করব। সুজন ভাইটা কে? সেটা ছিল আমার বড় খালার ছেলে। তা আম্মু এখন হাসার পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, যখন বড় হবি তখন হবি। ওখানে ওর 2টা চাচাতো বোন ছিল, ওরা দুজন বলতেছে কি তোর বাবা খায় নিশা, তোকে আমরা সুজনের বউ বানাবো, তুই এটা ভাবলি কি করে? একটা টেরা কথা বলে দিল আমার মাকে। আমাকে ধরে আমার আম্মু মারছে যে তোকে আমি কতবার বলছি না এসব পাকনা পাকনা কথা বলবি না, তুই কেন বলিস এগুলা। পরে আমি মনে মনে তবা কাটছি যে আমার জীবনও কখনো এই সুজন ভাইয়ের বউ হবো না বা এদের বাসায় আসবো না। আচ্ছা, আপনার বাবা এবং মা ডিভোর্স হওয়ার পরে একই এলাকায় থাকতেন নাকি? আপনার মা? আম্মু তখন ঢাকায় থাকতো। আচ্ছা, আম্মু ঢাকায়। আর আমরা তো আমাদের ওখানেই থাকতাম। আচ্ছা, ওখানের নামটা না বলতে চাচ্ছেন না আপনি? তারপরে তো আম্মু আমাকে রেখে গেল। পরে আম্মু আর থাকতে পারতেছে না, আমাকে রেখে ঢাকা আসছে। সেম এই যে একটা চাচাতো বোন ছিল, ও আবার অনেক সকালে ওঠার নেশা ছিল, আর আমি খুব ঘুমাইতাম বেলা করে। ও আবার ওখানে ফুল টুল কুড়াইতে যাইতো। তো আমার আম্মু আবার ওকে বলতেছে যে তুমি বাসায় যে আমার মেয়েকে ডেকে নিয়ে আসো, আমি ওকে নিয়ে যাব, এই কথা বলছে। তো ও কাউকে না জানে চুপ করে বাসায় ঢুকে আমাকে ডেকে নিয়ে আসছে যে আয় তোর আম্মু আসছে। পরে আমি তো গেলাম, আম্মু আমার জন্য অনেক জামা কাপড় নিয়ে আসছে, অনেক কিছু নিয়ে আসছে, আমাকে আম্মু নিয়ে চলে আসলো কাউকে না জানাই। পরে যখন অনেক বেলা হয়েছে তখন তো সবাই, পরে আমার এই বোনটা বলে দিছে যে ওকে ছোট আম্মু এসে নিয়ে গেছে। আম্মু নিয়ে আসছে, প্রথমে ওখানে একটা ব্রাগ স্কুলে দিল, ম্যাডামরা অনেক আদর করতাম। আচ্ছা। তো ওখানে অনুষ্ঠান হলে আম্মু আমাকে সাজায় টাজায় দিত। ওখানকার যারা ছেলেপেলে ছিল অতটুকু বয়সে কেমন জানি পিছিয়ে ঘোরা শুরু করছিল। আম্মু চিন্তা করলো যে না, মেয়েকে এইভাবে আর দিব না, মেয়েকে মাদ্রাসায় দিব। ও আরেকটা জিনিস ভুলে গেছি, আমি ওখানে যাওয়ার পরে যেটা দেখছি, দেখার পরে আমার আম্মুর উপর থেকে কেমন যদি মনটা উঠে গেছে। কি দেখেছেন? আমি ওখানে যে দেখছি যে আমার আম্মুর অলরেডি বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? কাকে? নতুন করে একটা বিয়ে করেছে? নতুন করে একটা বিয়ে করেছে। আচ্ছা। ওটা দেখার পরের থেকে আমার শুধু একটা জিনিসই মনে হচ্ছিল যে আমি কেন আসলাম এখানে, ওখানেই তো ভালো ছিলাম। কারণ আমার আব্বু তো এখনো বিয়ে করেনি, তাহলে আমার আম্মু কেন করলো? আমি আমার আম্মুকে যখন বললাম যে তুমি তো একজনের সঙ্গে আসো, আমি ছোট থেকে কিন্তু অনেক বুঝতাম আর কথাগুলো যে বড় মানুষও বলতে পারবে না। আমার আম্মু আবার বলতে কি ওনাকে আব্বু বলতো, আমি তো কখনোই বলিনি। তো আমার আম্মু এটার জন্য আমার সাথে রাগারাগি করতো, মারামারি করতো যে তোকে খাওয়াবে পড়াবে তুই থেকে আব্বু বলতে পারবি না। এইগুলো নিয়ে পাশের রুমে যে মানুষ জানাচিনি হয়ে যাচ্ছে। আমি তখন ব্র্যাকে পড়ি। স্কুলে ভর্তি হয়েছেন মাত্র না?
আমি বলতেছি যে তুমি আমাকে দিয়ে আসো, আমি আব্বুর কাছে থাকবো। তো এক পর্যায়ে মানে আমার জন্য ওনাদের মাঝখানে অনেক ঝগড়াঝাটি লাগতো। ওখানে একটা মহিলা মাদ্রাসা ছিল, অনেক বড় নাম করা মাদ্রাসা, আম্মু আমাকে ওখানে দিয়ে দিল। থাকা শুরু করলাম। আমার অনেক কষ্ট হইতো, কারণ আমি আসছি তো আমার আম্মুর কাছে একটু থাকার জন্য। তো আমি ওখানে থাকতে চাইতাম, অনেক কান্নাকাটি করতাম। পরে এক পর্যায়ে আমার হাতে ডিস্টার্ব দেখা দিল। অ্যাক্সিডেন্ট ধরতে গেলে মানে সবাই ধাক্কা ধুক্কা পড়ার পর মানে হাত একটা আমার মুচকে যায়, মানে ভেঙে যায় মনে হয়। আচ্ছা। তো আমার আম্মু আবার এই খবরটা পাওয়ার পর আমাকে ওখান থেকে নিয়ে আসে। তখন আমার প্রায় 8 বছর বয়স হয়ে গেছে। মানে আমার দিন যাচ্ছে, আমার জিদ গুলা বাড়তেছে। এখানে আনার পর যেটা হলো, আমি যেদিক দিয়ে যাওয়া আসা করতাম, বাসার ওখানে বড় একটা বিল্ডিং হচ্ছিল। ওই বিল্ডিং এ একটা ছেলে ছিল, সেটা হচ্ছে মানে মিস্ত্রি কাজ করতো। আচ্ছা। আমরা যে বাসাটা থাকতাম ওই বাসায় আবার অনেক ছেলে মেয়ে ছিল। তো ওই বাসায় একটা ছেলে ছিল, আবার চা বেচতো। ওই বিল্ডিং এ চা বেচতো, ওই ছেলেটা আবার আমার কথা বলছে ওকে। ওই বাসায় একটা মেয়ে আছে ফর্সা করে, ওই মেয়েটা কি করে না করে বা ওদের বাড়ি কোথায় সব শুনছে। তো বলতেছে ওই মেয়েটার সঙ্গে আমি প্রেম করবো। আমার বয়স 8 বছর, আমি প্রেমের কি বুঝবো। ও বলছে তুমি যদি ওর সঙ্গে প্রেম করে দাও আমি তোমাকে অনেক কিছু খাওয়াবো। কে বলতো এটা? ফোন নাম্বারটা দেন। রাজমিস্ত্রির কাজ করতে চায়। হ্যাঁ, সে চাওয়ালাকে বলছে। আচ্ছা। তো ওরা আবার একটা বুদ্ধি করছে যে ওখানে আরেকটা মেয়ের বাবা আবার একটা বড় বিল্ডিং এর যে বাগান থাকে না, সেটার দায়িত্বে ছিল। ওই বাগানে আমরা আবার যে খেলতাম, ঢুকতে দিত আমাদেরকে। আমি তো খেলতাম, ওরা আবার ফোনে কথা বলতো। ওই চাওয়ালা আরো 2-3টা মেয়ে নিয়ে মানে আমি হয়ে কথা বলতো, একটা মেয়ে ওর সঙ্গে ফোনে ছিল। তো মনে করতো যে আমি ওর সাথে ফোনে কথা বলি, আমি তো কিছুই জানি না। এইভাবে করে ওরা ছেলের অনেক টাকা পয়সা খাইছে। এগুলো কি পরে শুনেছেন আপনি যে আপনাকে? হ্যাঁ, আমি এটা পরে শুনতে পাইছি। তো আমার মা একদিন আমাকে হঠাৎ করে খুব ডাক দিছে যে তুই তাড়াতাড়ি। তো আমি আবার ওদেরকে না বলেই দেওয়ালটা টপকাইয়া চলে গেছি। ওই ছেলে বিল্ডিং এর উপর থেকে দেখছে যে আমি নিচে নেমে দৌড় দিছি। আচ্ছা। তো ও তখন বলতেছে তোমরা আমার সঙ্গে বেইমানি করছো। ও তখনও ফোনে কথা বলছে। ও বুঝে গেছে। তো ওরা তো ধরা খেয়ে গেল। বড় তো ছেলে আবার ওখানকার আরো কয়েকটা লোককে ধরছে যে আমি মেয়েটাকে বিয়ে করব, আপনারা একটু ব্যবস্থা করে দেন। তো 8 বছর বয়সের একটা মেয়েকে কেমনে বিয়ে করে মানুষ? এটাই তো। ছেলেটার বয়স কেমন ছিল? 15-16 এরকম। 15-16। বাট হেড মিস্ত্রি ছিল, কাজ করতো ছোট থেকে, তাই কাজটা শিখে গেছে। আচ্ছা আচ্ছা। তো আম্মু আবার ছেলেকে দেখলো, ছেলেটা সুন্দর ছিল। তো আম্মু বলছে ঠিক আছে, তুমি যদি তোমার আব্বু আম্মুকে আনতে পারো, ওই যে কাবিন যেটাকে বলো ওটা করায় রাখবে, পরে আমাকে দিবে। তো ছেলে আবার করছে কি, ওর আব্বু আম্মুকে হাজির করছে পরের দিন। ওর মা আসেনি, ওর বাবা আসছে। এদিকে বাসা শুদ্ধ সবাই তো হাসাহাসি করতেছে, ইয়ার কি করতেছে যে তোর বিয়ে দিয়ে দিবে এটা সেটা। আমার তো মানে এদিকে ফায়ার হয়ে যাচ্ছে, কিছু বলতে পারছি না, কিন্তু শুধু জিদ গুলো জমা করতেছি। আমি চিন্তা করতেছি যে মা তুমি অনেক বড় ভুল করতেছো, আমি যদি একটা সুযোগ পাই জীবন আর তুমি আমার মুখ দেখবে না। আমার মনে এরকম একটা জিদ হয়ে গেছে, কারণ ওখানকার মহিলারা যে গল্প করতো না, আমি ওগুলো শুনতাম যে কার স্বামী কি করে না করে, কার মানে একটা ঘৃণা জন্মাই গেছিল আমার বিয়ের উপরে। মানে বিয়ের উপর? আচ্ছা। হ্যাঁ। তো অনেক আয়োজন করছে। তো ওখানকার এক পাতিল গরম দুধ আমার মায়ের পায়ে পড়ে যায় সেদিন। আমি আমার মায়ের ধারের কাছেও যাইনি। আমি বলছি এটা তোমার শিক্ষা হয়েছে, সবার সামনেই বলছি। আচ্ছা। অনেক কষ্ট পেয়েছি সেদিন যে আম্মু কাউকে না জানে আমার সঙ্গে এরকম করতেছে। আমি তখন হাফ প্যান্ট পরে থাকি এই অবস্থায়। পরে ছেলের বাবা আসছে সন্ধ্যার দিকে। পরে উনি আমার নাম জিজ্ঞাসা করে, আমি নাম বলি, আমার আব্বুর নাম জিজ্ঞাসা করে, আমি সেটা বলি। একটা সূরা বলতে বলে, আমি তো বলতে পারি না, আটকে যায়। তখন উনি ফেরত চলে গেছে। পরে যে ছেলেটাকে অনেক বকাবকি করছে যে তুই যে মেয়েটাকে বিয়ে করতে চাচ্ছিস সেটা তো তোর ছোট বোনের থেকেও ছোট। তো আবার অনেক বাবাকে যেভাবে হোক ম্যানেজ করছে। ওর বাবা আবারও আসছে রাত্রে আমাদের বাসায়, আমি ঘুমানোর পরে। তো উনি বলে গেল যে দেখেন মেয়েটাকে আমার পছন্দ, আপনি এখন থেকে আমার ছেলের সাথে যোগাযোগ করেন আর আমার সঙ্গে ফোনে যোগাযোগ করেন। আমার তো জিদ আম্মুর উপর রয়ে গেছে যে তুমি শুধু আমাকে মাদ্রাসায় দিয়ে আসো, তারপরে দেখো কি হয়। তো আমার আম্মু আমাকে পরের দিন দিয়ে আসলো মাদ্রাসায়। তো আমি করলাম কি, একটার দিকে যে মেয়েগুলো এসে পড়ে চলে যায়, আমি ওদের সঙ্গে মুখটুক বেঁধে মানে বের হয়ে গেছি। পরে আমার আম্মু ওখানে একজনকে মানে মুখে ভাই ডাকতো আর কি, ওনাদের বাসায় আমি যাই। বিকালের দিকে আমার আম্মুর কাছে ফোন চলে আসে, আপনার মেয়ে তো এখানে নাই, চলে গেছে। পর আম্মু সবার কাছে খুঁজে কোথাও পায় না, আমাদের বাড়িতে তো ফোন দেওয়ার সাহস নেই আম্মুর। তো এদিকে হচ্ছে আম্মু চিন্তা করলো যে ওদের বাসায় যে দেখতে হবে, লাস্ট টাইম ওখানেই একটা টার্গেট। তো ওখানে গেল, আমি তো ওনাদের একদম খাটের তলা ঢুকে গেছি। ওই দিনই ছিল আম্মুর সঙ্গে আমার লাস্ট টাইম মানে একটা দেখা তো না, মানে একটা ইয়া ছিল। তার পরের দিন একবার হয়েছিল। আচ্ছা, এটাই ছিল। তো আম্মু বলতেছে আমি জানি তুই এখানে আছিস, তুই বের হ, তোকে আমি নিয়ে যাব, আর কখনো এগুলো হবে না, তুই বের হ, তোকে মাদ্রাসায় রাখবো না। আমি তারপরে বের হইনি। ওনারা বলছে যে দেখেন একটু ইয়া করে না, আপনার মেয়ে যদি থাকে আপনি তাহলে নিয়ে যান, আর যদি না থাকে তাহলে আমাদের সাথে চিলাচিলি করেন না। উনি আবার বলছে রাগ। আমি যখন ওনাকে সবটা বলছি ওনারাও রাগ হয়েছে, এতটুকু মেয়েকে এইসব করার কোনো প্রয়োজনই পড়ে না। তখন আমার বড় আব্বুর নাম্বারটা আমার মুখস্থ ছিল, তো আমি ওই নাম্বারে ফোন দেই আমার বড় আব্বুকে যে এরকম এরকম করতেছে, যদি কালকের ভিতরে তোমরা কেউ আসো আমাকে নিয়ে যাও তাহলে আমাকে পাবা, নাহলে যেদিকে মনে চায় আমি চলে যাবো। তো
তো ওনারা ওই ঠিকানা অনুযায়ী রাতে রওনা দেয়, তারা সকালে আসে, পরে আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে যায়। তো আমার ফুপা বললো যে চল তোর আম্মু যেখানে আছে একবার যাব। তো আমরা ওই বাসা আমি নিয়ে যাই ফুপাকে। তো আম্মু বলতেছে তুই কালকে থেকে ছিলি না, আজকে কোত্থেকে বের হলি? তো আমি বলতেছি যে আজকে কবর থেকে বের হয়েছি, এখন কবরে যাবো, এটা তেরা কথা বললাম। পরে ফুপা বলতেছে তুমি যে মেয়েটাকে নিয়ে আসলা, আমরা কি তোমাকে কিছু বলছিলাম? বলিনি। তুমি কোন সাহসে এই মেয়েটার বিয়ে দেওয়ার জন্য এগুলো করছিলা? আর কখনো তো মেয়ে তোমাকে দিব না বলে নিয়ে গেল। বাড়িতে সবাই অনেক আদর টাদর করলো। তো ওই সময় ছিল হচ্ছে 2009 সাল। তো এলাকার অনেক ছেলেপেলে আমাকে চিনতেই পারে না, কারণ অনেকদিন হয়ে গেছে। আপনার বয়স 10 বছর না? হ্যাঁ, তখন এরকমই হবে, 10 বছরের মতন। তখন হচ্ছে আমি তো দেখছি যে আমার আম্মু বিয়ে করছে, এটা তো কেউ না দেখে আমি তো দেখতেছি। পরে আমি আব্বুকে বললাম যে আব্বু তুমি বিয়ে করো। না, আব্বু বলতেছে না মা আমি তো বিয়ে করবো না, বিয়ে করলে মা এসে তোমাকে কষ্ট দিবে। আমার আব্বু যদিও নেশাখোর হয়, তার কমন সেন্সটা অনেক ভালো। পরে খোঁজ লাগালাম যার জন্য আমার আব্বু এত বছর একা রয়েছে, সব ত্যাগ করছে, যদি তাকে পাই তাহলে তাকে এনে দিব। পরে অনেক খোঁজ নিয়ে দেখলাম তার সে যে প্রেমিকা ছিল তারও বিয়ে হয়ে গেছিল, একটা মেয়ে বাচ্চা আছে, কিন্তু স্বামী মারা গেছে। আচ্ছা। পরে তার বাড়িতে বিয়ের প্রস্তাব দেওয়া হলো, তো আমার ফ্যামিলিগতভাবে তার সঙ্গে বিয়ে। আপনার বাবা রাজি হলেন পরে বিয়ে করতে? হ্যাঁ, রাজি হয়েছে। আর উনি যে ছিল ওনার ব্যবহার যথেষ্ট ভালো ছিল, এবং এতটুকু শিওর দেওয়া যেত যে উনি আমাকে অন্তপক্ষে কোনো নির্যাতন করবেন না। 9 সালে সে আমাকে স্কুলে ভর্তি করাইলো, ক্লাস 4-এ ভর্তি করাইলো, কারণ আমি তো সব লিখতে টেখতে পারতাম। তো আমাদের এলাকার একটা ছেলে, আমাদের বাড়ির সামনে আর একটা বাড়ি ছিল, মানে ওরা কয়েকজন ওখানে মানে ডান্স ফান্স করতো আর কি। যত ফ্রেন্ড ছিল ওরা মিলে ওখানে থাকতো, মানে একজনের বাসা সবাই মিলে থাকতো। তো ওখানকার একটা ছেলেকে আমার ভালো লাগতো, মানে আমাকে দেখলে হাসতো, আমিও হাসতাম। ছোট ছিলাম, কার কাছে যেন একদিন শুনছি যে ওটা হিন্দু। আমি না আর ছেলেটার দেখে হাসি না, ইয়া করি না, মানে নিজে থেকে সাইড কাটলাম। তখন আমাদের এক মামা ছিল, মানে সম্পর্কে মামা, সমবয়সী না বড়, মানে আর কি চলে ম্যাচুরিড। উনি আমাকে বললো যে কি তোকে তো একজন পছন্দ করে। বললাম কে আমাকে পছন্দ করে? এই তো বলতেছে যে অমুকের ছেলে। আমি জানি যে ওনার 2টা মেয়ে আছে, 2টা যে ছেলেও আছে এটা আমি জানতাম না। যে আমাকে পছন্দ করছিল সে বড় ছেলে ছিল। তো এলাকায় একই এলাকায় তো এই বাড়ি আর ও বাড়ি দেখা হয়েছে, তারপর আমাকে দেখে ইয়া করে, আমার স্কুলের সামনে যায়, আমি আর অতটা গায়ে লাগাই না। পরে ঈদ আসে, ও তার আগেও আমাকে প্রপোজ করে ফেলে। রমজান মাস ছিল, সিঁড়িতে মানে বাহিরে এসে আরেকটা বারান্দা দাঁড়াচ্ছিলাম। তো ওখানে আরো কয়েকজন ছিলাম আমরা, আমার সেম এজের যে বোন ছিল ও, আমি, আর ওই যে আমাকে বলছে ওই ছেলেটার কথা। আপনার সেম এজ বোন ছিল মানে? চাচার যে মেয়েটা ছিল, রাইট, হ্যাঁ, ও ছিল। আমরা 3 জনে দাঁড়াইছিলাম, দাঁড়া গল্প করতেছিলাম। আচ্ছা। তো ওই সময় ও আসতেছিল, ওরা হচ্ছে মাঠে ক্রিকেট খেলছে, ও ওই অবস্থায় আসতেছে। ওর একটা ব্লু কালারের শার্ট ছিল, আমার শার্টটা অনেক পছন্দ ছিল। মানে এর মধ্যেই আপনার মধ্যে একটা ভালোবাসা? হ্যাঁ, মানে অনেকটা ভালো লাগা শুরু হয়েছে, শৈশবের প্রেম বোধহয়। শৈশবের প্রেম। তো হচ্ছে সে দাঁড়াইলো, এখন আজান দিচ্ছে ওই সময়। এখন সে বলতেছে আচ্ছা এখন তো আজান দিচ্ছে, এখন আমরা সবাই 1 মিনিট নীরবতা পালন করব। আচ্ছা। তো এখন আমরা সবাই চুপ করেছি, কিছু বলতে গেলে তো অনেক ফ্যাক্টর, কারণ ওরা তো আর স্থানীয় না, কিন্তু আমরা তো স্থানীয়। অন্য সাহস করে বলতেছে কি আই লাভ ইউ, আমাকে বলে না দৌড় দিছে একটা, আর পিছনে ফিরে তাকাই নাই। দৌড় দিছে, দৌড় দেওয়ার পরে হচ্ছে মানে ওর আর কোনো পাত্তা নেই। ওকে আমি পুরো রমজান মাসে আর দেখতে পাইনি। আপনি তো আরো ভালোই লাগলো যে আপনাকে প্রপোজ। আমি তো বলি নাই, আমার তো লাইফে ফার্স্ট টাইম কেউ এভাবে প্রপোজ করছে। পরে ও করতেছি 1-2টা চিঠি দিত। চিঠি দিত মানে ও চিঠিটা পাস করতে কিভাবে, ওই যে আমি বললাম যে আমাকে ওর কথাটা বলছিল, সে ছিল আমাদের এই পাড়ার, আর ওই পাড়ার একটা মেয়ের সঙ্গে ও প্রেম করতো। আচ্ছা। ও যখন ওর সাথে দেখা করতেছে তো বাগানে, ওইটা আবার ওকে ও দিত, যেটা নিয়ে তো তুমি ওকে দিবা, আমাকে দিত, কিন্তু আমি কোনো চিঠি দিতাম না, কারণ আমার ওই সময় লেখা ভালো ছিল না, ক্যাটাবেটা ছিল। পরে অনেকগুলো চিঠি হয়ে গেছে, চিঠিগুলো যদি রাখতাম না একটা ওয়ার্ড্রোব ভর্তি হয়ে যেত, এত চিঠি ছিল। যেগুলো রাখেননি? না না, ও এত কষ্টের দুঃখের চিঠি লিখতো যেগুলো পড়তে পড়তে আমি হা হয়ে যেতাম। অনেক চিঠি লিখতো, মানে 2 পাতা 3 পাতা, এটা চিঠি না আর কি, সাল্লাই না। পরে কুরবানি ঈদ আসলো, কুরবানির দিন হয়েছে কি আমাদের গরু যখন যাবো দিচ্ছে ও আশা ধরছিল, ইয়ে করছিল। আচ্ছা, এর মাঝখানে যে ওকে খুঁজে পান নাই, তারপরে যখন প্রথম দেখলেন চিঠির উত্তর দিতেন না? চিঠির উত্তর আমি দিতাম না, শুধু নিয়ে নিয়ে রাখতাম। এলাকায় থাকতো কিন্তু আমার চোখে পড়তো না, আর আমার স্কুলের সামনে সবসময় থাকতো, কিন্তু দূর থেকে আমাকে দেখতো, রাস্তার অপোজিটে থাকতো। এলাকা থেকে বের হতাম, দেখতাম কি ওই যে বাউন্ডারির উপরে বসে আছে, আবার যখন ফিরে তাকাতাম দেখতাম নাই। আমাদের ওখানে তো অলিগলি প্রচুর, মানে ঢাকা শহরের মতো অলিগলি, তো ও আবার ওইসব দিয়ে যাইতো। আচ্ছা। তো ঈদ আসলো, আমি চিন্তা করলাম যে আমি এটা চিন্তা করলাম যে আমি প্রেম করবো। মানে আমি ওকে অনেক মিস করি, এটা সেটা, মানে তখন আমি একটা জিনিস কি আমার সব থেকে বড় গাধামো যেটা,
আমি যখন ছোট ছিলাম আমি মনে করতাম কি আমি মনে হয় এখন অনেক বড় হয়েছে, আর মনে হয় বড় হবো না। এখন যদি আমার মাত্র 18 বছর বয়স, তাহলে তখন আমি কতটুকু ছিলাম, এখন অনেক হাসি পাই। আর মানে এমন একটা ভাব নিয়ে চলতাম, ঠিক আছে, মানে ছোট থেকেই ত্রিপিস পড়তাম, মানে অন্যরকম মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, মানে আর বড় হচ্ছেন না আর হবো না। ওর মাঝখানে দেখা যায় কি আমাকে অনেক ছেলেরা ফলো করে। আমাদের এলাকাটা তো মানে একদম মানে শহরের মেন যেটা সব থেকে টপ এলাকা, ওখানে মানে অনেক ধরনের নেশা অনেক কিছু পাওয়া যায়, হাজার রকমের ছেলে ঢুকতো এলাকায়। কিন্তু আমাকে তো কিছু বলার সাহস ছিল না, কারণ আমার প্লাস পয়েন্ট একটা, আমরা ওই এলাকার স্থানীয়। অনেক ছেলেরা আসতো যাইতো, আমাকে দেখতো, আমিও দেখতাম, শুধু দেখে দেখে রাখতো, কিছু বলারও সাহস নেই, কিছু করারও সাহস নেই। তো আমি ঈদের দিন করলাম কি, ফাইনালি একটা বেলুন কিনলাম, ওইটার ভিতর আই লাভ ইউ লিখলাম, লিখে ওর নামটা লিখলাম। আমি ওই বেলুনটা করলাম কি সৈকত যে তার হাতে দিলাম, যে তুমি এই বেলুনটা ওর হাতে দিবা, বলবা যেটা আমি দিছি। ও আবার করছে কি বেলুনটা নিয়ে যাচ্ছে, ওর প্রেমিকা রাস্তায় দাঁড়ায় আছে, এলাকায় ঢুকছে, ও দাঁড়াচ্ছে বাসার সামনে। ঢুকার পরে ও বেলুনটা দেখে বলছে ওয়াও, মানে ধরতে ধরতে ওর তো হাতে নখ ছিল, বেলুনটা ফাইটে বেলুনটা গেছে ফাইটে। এখন ও বলতেছে তুমি এটা কি করলা, কই কেন, কই কি এটা তো আরেকজনের ছিল। পর ওরে নিয়ে যা ছিঁড়া একটু অংশ দিছে, যে এই নে তোর প্রেমিকা তোকে এটা দিছে। ও আবার ওইটাই রাখছে। আমি ওকে বলছি তুই একটু পরে ওকে মাঠের দিকে নিয়ে আসবি, মানে দুই এলাকার মাঝখানে যে মাঠ পড়ে, বলছে ওকে এদিকে নিয়ে আসবি। ঈদের দিন তো সারাদিন ঘুরলো, বাসার লোককে ফলো করবে না, ঈদ তো ঈদই, অসুলো তো লাগবে কথা বলার জন্য। বলছে আমার বেলুন দাও, আমার বেলুন কোথায়? এখন বলছে কিসের বেলুন, আমি তো কোনো বেলুন পাইনি। বলতেছে যে না আমি কোনো বেলুন পাইনি, মানে জেরা হচ্ছে। আমি ওকে বলতেছি এই আমি ইয়া দিছি না তোর কাছে, বেলুন দিছি না, এটা ফুলানো বেলুন। তো বলছে হ্যাঁ। ও বলছে তুই আমাকে একটা ফাটা বেলুন দিছিস? হ্যাঁ। তাহলে বেলুনটা দুইজনকে দিচ্ছি, বেলুনটা ফাটাইছে আমি ফাটাইনি, করবি ফাটাই ফেলছে। পরে যাই হোক হলো, তাই বললাম আমার ওই বেলুনটাই চাই, মানে একটা কথা বলার গিয়া খুঁজতেছি। এখন ও করছি অনেকগুলো বেলুন কিনছে, সুতা কিনছে, ব্লেড কিনছে। আমরা ঘুরতে বেরোইছি, আমি আমার চাচাতো বোন আর আমার ফুফাতো ভাই ছিল একদম পিচ্ছি, ওকে নিয়ে আমরা ঘুরতে গেছি। ঈদের দিন ঘুরতে গেছি, ওরা আবার আমাদেরকে ফলো করতে করতে কয়েকজন গেছে এলাকা থেকে, ছোট ছোট বিচিমিচি ওরাই। ওখানে যাওয়ার পর আমাকে প্রপোজ করলো আবারও। আচ্ছা, তুমি কি রাজি হবা কি না হবা? আমি বললাম হ্যাঁ আমি রাজি হব, বাট আমার অনেকগুলো শর্ত আছে। বলতেছে কি? আমি বললাম আমার স্কুলের সামনে যাওয়া যাবে না, তুমি এই যে মাঠে এত খেলতে পারবা না, আর তুমি সকাল হইলে আমার বাসার মুখ করে বসে থাকো, এইটা যেন না দেখি, মানে কেউ যেন বুঝতে না পারে যে আসলে তোমার আমার ভিতরে একটা কিছু চলতেছে, কারণ আমরা এক এলাকায় বসবাস করি, আর তোমার যে ফ্যামিলিগত অবস্থা আর আমার যেটা, সেটা কখনো যায় না, তুমি এই জিনিসটা মাথায় রাখবা। বলতেছি যে তোমাকে নামাজ পড়তে হবে, মানে অনেক কথা বললাম ওকে, সব শর্ত মেনে নিল, যে আমি সব শর্ত মানলাম। তারপরে সম্পর্ক শুরু হয়ে গেল, আমরা একসঙ্গে ছবি তুললাম। সেদিন আমরা তো গার্ডেনে ঘুরতে গেছি, ওখানে ছবি তুলছি, অনেক কিছু খাইছি দাইছি। পিচ্ছিটা তো আমার সঙ্গে ছিল, আমার ফুফাতো ভাই। তো ও না আবার দেখে ফেলছিল, আসার সময় ওকে আবার জুস খাই দিছিলাম, পাশে নিয়ে আসছে, তো ঘুমাই গেছে। সারাদিন ঘুরছি ফিরছি, কত ভালো গেল দিনটা। ও বলছে পরের দিন আমাকে ঘুরতে যাইতে। তা আমাদের একটা অভ্যাস ছিল কি, ফ্যামিলি অনেক ঘুরতে যেতাম, ফ্যামিলি সবাই মিলে অনেক জায়গায় ঘুরতাম। মানে আমরা তো শহরে থাকতাম, আমাদের যে গ্রামের আত্মীয় স্বজন গুলো ছিল, আমরা ঈদের পরের থেকে সবার বাড়ি বাড়ি যাইতাম একসঙ্গে। তো পরের দিন তো আমি ফ্যামিলির সহকারে ঘোরা শুরু করলাম, ওর সঙ্গে আর ঘুরতে যাওয়া হইলো না। ওকে দেখে আমার ওই পিচ্ছি ভাইটা বলে দিছে যে আম্মু জানো এই কালুটা আমাদের সঙ্গে ঈদের দিন ঘুরতে গেছিল। আচ্ছা, ও তো বলে দিছে, ওর আম্মুকে বলছে, মানে সবার সামনে বলে দিছে। আচ্ছা আচ্ছা, ওর আম্মু তো আমার ফুপা, আমরা তো এক বাসায় থাকি, বলে দিছে। আমি তোকে এত ভয় দেখাচ্ছি, বলবি না, ও তো বলেছে। অত গ্রাহ্য করেনি, মনে করছে যে ঈদের, আমাকে বলছে কি ও বলে তো ঈদের দিন রাস্তা পাড়াতে দেখা হয়েছে, এলাকাটা কি আমার বাপের নাকি পুরা শহরটা, মানুষ ঘুরবে না, মানে ফাপড় মেরে দিলাম। তো কেউ কিছু বললো না, সবাই বললো যে তোর আমাকে তো অনেক বিশ্বাস করে, কারণ আমি ঢাকা থেকে আসছি, আমি তো কিছুই চিনি না, আর কাউকে তো চিনি না, কিভাবে কি করবো। পরে হচ্ছে এর সাথে এইভাবে আমার সম্পর্কটা বাড়তে থাকে, আরো গভীর হয়ে যায়। এর মাঝখানে যোগাযোগ কিভাবে করতেন? যোগাযোগ চিঠি দিয়ে করতাম। কিভাবে করতাম, আমার স্কুল যাওয়ার সময় একটা মসজিদের গলি পড়ে, ওখানে ও চিঠি ফালা দিত, আমি আবার উঠাই নিতাম, আবার আমারটা ফালা দিয়ে যেতাম, ও উঠাই নিত। এমন হয়নি কখনো যে অন্যের হাতে পড়ছে চিঠিটা? এরকম কপাল ভালো। সকালে তো ফাঁকা থাকতো, আর বিকেলে তো আসতো। মানে আপনি লিখতেন, আপনার হাতের লেখাটা কেরা বেরা, মানে কি যেন একটু বললেন? তখন তো আস্তে আস্তে ঠিক হয়ে গেছিল, কারণ আমি তো স্কুলে লিখতাম, কখনো চিঠি কাউকে লিখতাম, কারণ একটা চিঠি দিব সেটা তো একটা ব্যাপার থাকে, বলবি কি অবস্থা লেখা, এরকম দিতাম। ওর কাছে অনেক চিঠি হয়ে গেছে, আমার কাছে অনেক চিঠি হয়ে গেছে। ওর তো চিঠিগুলো রেখে দিত, আমি করতাম কি রাখতে আমার কিন্তু প্রচুর হাত ঘামায়, দেখেন এখনো পানি পাই। আমি করতাম কি পরে চিঠিগুলো মুছে ফালা, হাত মুছে ফালা দিতাম। আসলে এরকম ফালা দিতাম, কারণ আমার তো রাখা সম্ভব ছিল না। মানে আপনার যে হাত ঘামে বলে আপনি চিঠিগুলো হাত মুছে ফেলে দিতেন? পড়তাম, অনেকগুলো পড়তেনই না। কেন পড়তেন না? কেন? মানে একটা লাগতো আমার কাছে, এত কিছু কি আবার প্রেম তো মনে ছিলই, ভালোবাসা ছিল না? একটু ছিল আমার ওর প্রতি, হ্যাঁ একটু না, মানে অনেকটাই ছিল।
তো ছিল। সেটা কিন্তু তো- আমি এখন টের পাচ্ছি, তো জীবনের অনেক প্রথম প্রেম। কিছু, আমার সম্পর্কটা দিনে দিনে আরো গভীর হয়। গভীর বলতে কি, আমি তখন ফোনে কথা বলা শুরু আচ্ছা, করি। খুবই রোমান্টিক একটা সময় পাস জি, করছে। বিশেষভাবে বড় আম্মুর ফোনটাই নিয়ে আসতাম। অনেক কথা দিচ্ছে আমি দেখে যে না, আমি কখনোই তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে শাদী করবো না। তারপরে যেটা হয়, আমার আম্মু এর মাঝখানে অসুস্থ হয়ে যায়, টিভি রোগ ধরা পড়ে। বাজারে আমার আম্মু হচ্ছে যে একটা কি যেন কিনতে আসছিল, তো ওখানে আমার আব্বুর সঙ্গে আম্মুর দেখা হয়ে গেছে। পরে আম্মু বলছে যে মেয়েটাকে একটু নিয়ে আসো, আমি দেখবো, কারণ মেয়েটা তো রাগ করে চলে আসলো। পরে হচ্ছে আব্বু আমাকে নিয়ে গেল রাস্তার মাঝখানে, আমি আম্মুকে ধরে কান্না করতেছি আর আম্মু আমাকে ধরে কান্না করতেছে। তারপরে আমার পরীক্ষা যখন শেষ হয়ে গেল, তখন আম্মু আসছে। তো আম্মু যখন আসছে, তখন এই মা আর ওই মার ভিতরে একটু ঝগড়াঝাটি হয়েছে, হাতাহাতির মতন। তারপর অনেক ঝগড়াঝাটির পরে নিয়ে গেল। আর আমি যাওয়ার পরে পুরো গ্রামে ধুম পড়ে গেছে যে ওর মেয়েটা অনেক সুন্দর হয়েছে, বড় হয়ে গেছে। গ্রামে তো 12-13 বছর হইলেই মনে করে যে বিয়ের লায়ক হয়ে গেছে। তো ও আবার করছে কি, ওদের বাড়ি থেকে আমার নানু বাড়িতে চলে আসছে আমার খালাতো ভাই আমাকে দেখার জন্য। আমার একটা লজ্জা কাজ করতেছিল যে আমি ছোটবেলায় কিভাবে বলতাম যে আমি সুজন ভাইয়ের বউ হবো, বউ ও হবো, আচ্ছা, সেই আসছে আর কি। ব্যাপারটা মনে পড়ায়। হ্যাঁ, তো আমি আর তার সাথে বেশি একটা কথা বলতে চাচ্ছি না, তাকে এড়ায় যাওয়ার চেষ্টা করছি। তো আরেকদিকে সেম আবার অপোজিটে আছে হচ্ছে আমার মামাতো ভাই। ওর জীবনের মিশন হচ্ছে সে আমাকে বিয়ে করবে, মানে ছোট থেকে তার এটা জীবনের মিশন। অতদিনে সে হচ্ছে ঢাকায় পড়াশোনা করে ঢাকায় সরকারি চাকরি শুরু করে দিয়েছে। এই জন্যই সে সরকারি চাকরিতে গেছে, কারণ আমার ফ্যামিলিতে সবাই সরকারি চাকরি করে, তাকে সরকারি চাকরি করতে হবে। আচ্ছা, সে শুধু একদম আপনার ঢাকায় চলে জন্যই? গেছে। শুধু আমার জন্য। আচ্ছা, কোনো ফিলিংস নেই, ও যে ছোট থেকে আমার জীবনে মানে নাচানাচি করতেছে, ওর প্রতি কোনো ফিলিংস নেই, কেন জানি আমার। আজ পর্যন্ত ও অবিবাহিত, শুধুমাত্র আমার জন্য। খালাতো ভাই তো আমাকে দেখে পুরাই অনেক পছন্দ হয়ে গেছে এখন তার, তো সে বিয়ে করবে যে কোনো কিছুর বিনিময়ে। আচ্ছা। তো আমার জেদ তো একটাই রয়েছে যে কখনোই তাকে বিয়ে করব না। ওদের দুই ভাইয়ের ভিতর আবার ঝগড়া হতো, তো সে আমাকে মানে পিচি পোলাপেন দিয়ে আর কি, মানে আমাকে মাঠের দিকে নিয়ে গেল, হাঁটাহাঁটি করলাম, কথা টথা বললাম। তো একবার যে ও আমার কয়েকটা ছবি তুলতে চাইল, তুলো, কত মানুষের তো ছবি তুলে নিয়ে যায়, তুলো। তো এর মধ্যে কি অনেকেই আবার ছবি তুলতো? মানে স্কুলে কোথাও মানে অনেক স্যারেরা তুলতো। তো মানে আপনি দেখতে সুন্দর এই জন্য? ছোটবেলায় ছিলাম আর এই জন্য সবাই না, এখনো সুন্দর এসে আছে। ছবি তুলতে চাইতো শুধু। নট অনলি ছোটবেলায়, এখনো সুন্দর আছেন। হ্যাঁ, তো কিন্তু এরকম আফসোস যে আপনার ছবিটা আমরা পাবলিশ করতে পারছি না। অনেকেই ছবির জন্য, সম্ভব ভিডিওর না। জন্য বলবে, এগুলো পাবেন কিন্তু অস্পষ্ট ভাবে পাবেন। পরে হচ্ছে মানে ওর হাতে ওই সময় একটা টাচ ফোন ছিল, হুম, যেটা অনেক দামি ছিল। ওকে। ছোট খালা ওর কাছে ফোনটা চাইছে হুম, যে খালামণি, আমি তোমাকে ফোনটা একটা শর্তে দিব, তুমি যে কোনো কিছুর বিনিময় ওকে আমার বউ করে দাও। তোমার খালা বলছে যে ঠিক আছে, আমি ওকে তোর বউ করে দিব, কিন্তু মানে ও যেন নাই জানতে পারে, ওর অজান্তে এই কাজটা আমি করে দিতে পারবো। তো বলছে Okay. ঠিক আছে। ওদের ওদিকে মানে অনেক বেড়ানোর জায়গা ছিল, তখন ওই ব্রিজটা নতুন হচ্ছে আর কি। তো আমি, আমার খালামণি, ওর বোনেরা, আমরা সবাই গেছি। একটা উঁচু জায়গা, মানে যেটা একদম অনেক উঁচু, যেটা নিচের থেকে উপরের ব্রিজ দেখা যাবে, যেখানে পানি সেখান থেকে। আমি জুতা টুতা হাতে নিয়ে নামতে যাই, আমি ওখান থেকে পড়ে যাই, মানে পড়ে যাই, পড়ে অনেক যান ব্যথা, আপনি? একদম আচ্ছা। উঁচু থেকে পড়ে যাই, আর একদম পানির কাছে এসে যে পড়ি। সবাই তো দিকে হাসি করতেছে, কিন্তু ও আবার হাসেনি, মানে আমাকে পানি দিচ্ছে, ধোয়াচ্ছে। আচ্ছা, মানে ওর একটা দায়িত্ব আছে না আলাদা? হ্যাঁ, সে পরে দায়িত্বটা কি দেখা গেল আপনার? সেদিন হ্যাঁ, ও আমাকে মানে অনেকটা ইঙ্গিত দিল। তো ওর রুমে গান বাজতেছে, আমি আবার গেছি। পরে ও আমাকে বসতে বললো বিছানায়, পরে বলতেছে যে দেখ, তোকে একটা কথা বলি, আমি তোকে বিয়ে করতে চাই, তুই কি বলিস? ওর খাতাটা আবার একটুখানি ছিঁড়া ছিল, মানে যেটাও গায়ে দিয়েছিল, আমি ওটা পুরোটা ছিঁড়া দিয়ে উঠে বলছি কি যে ছেঁড়া খাতা শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিসলাম আচ্ছা, বলে আমি উঠে আসছি। মানে তাতে বুঝলো যে আমি মানে রাজি না। নিজে ইচ্ছায় কখন এটা করব না। ওকে। ও মানে আমার খালা আর ও একটা উকিল সহ মানে ওনারা পরামর্শ করলো। হুম, তো আমার মা তো একটু কম বুঝতো, আমার মার কাছে শুনলো আমার বাবার নাম, আমার ঠিকানা, আমার থানা, আমার ডিটেলস নিল। আমার খালা আমাকে চিটাই মানে বলতেছে যে তোর নাম লিখতে পারিস, একটা নে, আমাকে বলতেছে। হুম, তো আমি বললাম আমি পারবো না, আমি হচ্ছে সমাপনী দিয়ে ফেলছি, তা আমি আমার নাম টাম লিখতে পারবো না। তো বলতেছে ঠিক আছে লেখ দেখি। তো আমি একটা সিগনেচার করে দিছি, ওরা আবার ওগুলা দিয়ে একদম বিয়ের কাগজ বানাই ফেলছে। তো ফেলার তো পরে আপনি বুঝতে পারলেন না যে সিগনেচার নিচ্ছে? আমি তো মনে হচ্ছে অনেক কিছু তো সারাদিন লেখালেখি করি, ছোট ছিলাম না, মানে চিন্তা ভাবনা অন্যরকম এই সমস্ত চিন্তা ভাবনা মাথায় ছিল না? ছিল না। আচ্ছা, আমি জানি অনেক বয়সের, সব বয়সের মানুষই হ্যালো 892 শোনে। এই বয়সে যদি কেউ শুনে থাকেন, কেউ যদি এরকম খপ্পরে পড়ে যান, বা ফ্যামিলির মা বাবা যারা শুনছেন, ছেলেমেয়েদের কিন্তু একটু সাবধান রাখবেন। একটু অসচেতন হলেই আপনার ছেলেমেয়েরা কিন্তু বিভিন্ন ভাবে খপ্পরে পড়ে যেতে পারে। আজকে সুবর্ণা, ওর আজকে যেদিকে আমরা যাচ্ছি গল্পটা শুনতে শুনতে,
আগাতে আগাতে আমরা বুঝতে পারবো যে ও আজকে কোন অবস্থায় আছে, একদম লাস্ট পর্যন্ত সাথে থাকতে হবে। এটার উৎপত্তি বা শুরু ও কিন্তু যা করছে নিজে। তো আপনার এই ছন্নছাড়া লাইফ শুরু হয়েছে আপনার বাবা মার যে শুরুটা ছিল, যেভাবে হ্যাঁ বিয়েটার জন্য অপরিকল্পিত বা ইচ্ছার বিরুদ্ধে বিয়ে। সো ফ্যামিলি, ছেলে মেয়ের কিন্তু সর্বনাশ হয় বা ভালো হয় বাবা মার কারণে, ফ্যামিলির প্রপার মেইনটেনেন্সের অভাবে। হ্যাঁ, তারপরে তো হচ্ছে ওখানে মানে বিয়েটা হয়ে গেল। বিয়ে হয়ে গেছে, বুঝতেই পারলাম না যে কিছু হয়েছে। না, বিয়ে করতে হলে মানে কিভাবে হলো আপনার সিগনেচারটা নেওয়া? আমার সিগনেচার নিয়ে মানে ওরা হচ্ছে কাবিন করে ফেলছে। কাবিন হয় মানে তো কাবিন মানে আইনি বিয়ে, আর একটা হচ্ছে মানে ধর্মীয় বিয়ে, এই আর কি। আচ্ছা, না আইন এবং ধর্ম দুটো কিন্তু একসাথে বহাল। আইন যখন বিয়েটা করায় তখন সেটা কিন্তু ধর্ম মতেই করে। ঠিক আছে, মানে আমি যেটা মনে করছি পরে হচ্ছে ও আমার খালা হচ্ছে কি আমার মাকে আস্তে আস্তে বলে দিছে যে আপা আমরা তো এরকম একটা কাজ করে ফেলছি। আর আমার আম্মু তখন রাগ হয়েছে যে তোরা কিভাবে এই কাজটা করতে পারলি। আম্মু যখন আমাকে রেখে যায় তখন আমার দাদিকে বলে যায়। তো আস্তে আস্তে কিছু কিছু কথা এটা ছড়ায় যায় অনেক। আপনার আম্মুর আপত্তি ছিল না এতে? আপত্তি ছিল, আবার অনেক সময় ছিল না। আপত্তি ছিল এই জন্য যে আম্মু খেয়াল করতেছে আমি ওকে পছন্দ করতেছি না, আর আপত্তি ছিল না এই জন্যই তখন ওদের অবস্থাটা অনেক ভালো ছিল। আচ্ছা, এই জন্য আমার আপত্তি ছিল না যে যেহেতু আমার বোনের কাছে থাকবে, আমি তো কদিন পরে মারাই যাবো, আমার বোনের কাছে থাকলে তো ভালোই থাকবে। কদিন পর মারা যাবে বলতে উনি জানতেন? উনি তো বুঝতে পারছে যে একদম প্রায় জীবন শেষের দিকে, তার মানে একদমই অসুস্থ হয়ে গেছে। আচ্ছা, তাদেরকে একটু জানাজানি হয়েছে, এদিকে যার সাথে আমার সম্পর্ক সেও জানতে পারছে যে হচ্ছে আমার বিয়ে হয়ে গেছে। তখন তো সে বললো যে তুমি কেন এই কাজটা করলে। সেটা কিভাবে খবর গেল? আস্তে আস্তে গুঞ্জন ছড়াইতে ছড়াইতে সেও শুনে ফেলছে। আচ্ছা, যে কোনো ভাবে লোক মুখে শুনে ফেলছে। তারপর সে আমাকে তো অনেক চেট দিল যে তোমার বিয়ে যার সঙ্গে হোক তোমার বাসর কিন্তু আমার সঙ্গে হবে, এই কথাটা মনে রেখো। তো হঠাৎ করে একদিন খবর পেলাম যে আম্মু খুব অসুস্থ, যাইতে হবে। আমি স্কুল থেকে আসতে খবর পেয়েছি, চিন্তা করছি পরের দিন সকালে যাব। তো পরের দিন সকালে আম্মু মারা গেছে। আম্মু মারা গেল? হ্যাঁ। আচ্ছা, পরে আমি হচ্ছে ওখান থেকে আমার দাদা আর দাদির সঙ্গে আমি যাই। আচ্ছা, মানে দেখি মানে আমি যে কান্না করবো আমার ভিতর থেকে সেটা আসতে দেখে মানে আমি হয়ে গেছিলাম, বুঝতেই পারতেছিলাম না যে কি হয়ে গেল। তো আপনার এদিকে কি হলো? এদিকে আমি চলে আসছি। আসার পরে হচ্ছে আমার মামারা বলতেছে ওকে রেখে যান। পরে আমার দাদি আবার রেখে গেল। এদিক দিয়ে মামাতো ভাই চলে আসলো, ওর সঙ্গে দেখা হলো। আমার মামাতো ভাই আসার পরে এখন ওর আব্বুকে দিয়ে বলাচ্ছে যে এখানে সবাই আছে, তুমি এই আসরে বলে দাও যে আমি ওকে বিয়ে করবো। ওর যেহেতু মা মরে গেছে এই মুহূর্তে আমি ওকে বিয়ে করে ফেলবো। কাকে দিয়ে বলানো হচ্ছে? মানে ওর আব্বুকে বলতেছে যেন সবাইকে বলে, মানে আমার মামা যেন সবাইকে বলে ব্যাপারটা। 3 দিন পরে সব আত্মীয় স্বজন আসে। তো প্রথমে আমার বড় খালাকে ডেকে বলছে, তখন বলছে যে না ওদের বিয়ে হয়ে গেছে। এই কথাটা শোনার পর আমার খালাতো ভাই আর মামাতো ভাইয়ের মধ্যে এত পরিমাণ মারামারি হয়ে গেল মানে একেবারে ফিজিক্যালি মারামারি করলো। হ্যাঁ, মানে দুজনের মাথা ফাটাফাটি হয়ে গেল। মানে ও আমাকে অনেক খারাপ গালাগালি করতেছে আমার মামাতো ভাই সবার সামনে, যে তোর জন্য আমি এত বছর থেকে এত কিছু করতেছি, তুই কেন ওকে বিয়ে করলি। পর আমি বলতেছি দেখ আমি তো নিজেই জানি না আর আমি এটা কখনো মানবো না। এদিকে আমার বয়ফ্রেন্ড আমার উপর আরো খেপা যে তুমি বাড়িতে যাও, এগুলো কাহিনী হয়, আমি এখানে রয়ে গেছি, ওদিকে তোমাকে 2 জন বিয়ে করতে করছে, তাহলে আমি কে? আমি ওর সত্ত্বে তখন কন্টিনিউ দেখাও করতাম আমার যে বয়ফ্রেন্ড ছিল, ওই বিয়েটা আমি মানতামই না। মানে ওই বিয়েটা মানার তো কোনো কারণ নেই, কারণ আপনি জানতেনও না। তো আপনি যদি চাইতেন এক্ষেত্রে কিন্তু আপনি আইনি ইনিশিয়েটিভ নিতে পারতেন, এবং যদি আইনি ইনিশিয়েটিভ নিতেন ভালোভাবেই হবে আর কি। আচ্ছা, আইনি ইনিশিয়েটিভ নিলে এই সমস্ত প্রতারণার ক্ষেত্রে কিন্তু একেবারে পুরো ফ্যামিলি শুদ্ধ কিন্তু বিপদে পড়ে যায়। তারপর হচ্ছে ও তো মানে জেনে গেছে একদম যে ওদিকে। পরে ও বলতেছে তুমি আর কখনো ওই বাড়িতে যাইতে পারবে না। আচ্ছা, আপনি কি ভালোবাসতেন ছেলেটাকে যার সাথে প্রেম করছেন? মানে হ্যাঁ, কারণ ভালোবাসাটা কম হলো কিন্তু তাকে আমি ধোঁকা দিতে চাইতাম না। আচ্ছা, ভালোবাসাটা কম ছিল? একটু কম ছিল, আবার অনেকটা বেশিও ছিল, মানে বুঝতে পারতাম না আমি ওর কাছে যাব না। আচ্ছা, মানে এটা ছিল বেশি। তো যাই হোক, এর মাঝখানে আমার দাদা মারা যায়। আমার খালাতো ভাই আমাদের বাড়িতে আসে এবং সে জামাই হিসেবে আসে। আমার দাদার লাশটা নিয়ে সবাই হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে যায়। ওর একটা বন্ধু নিয়ে আসে আমাকে দেখানোর জন্য। তো ফাঁকা বাড়ি, আমার একটা ফুফাতো বোন ছিল, সে অবশ্য প্রেগনেন্ট ছিল এই অবস্থায়। মাত্র সে ছিল আর আমি ছিলাম, আর ওরা 2 জন ছিল। আমাদের তো অনেক বড় বাড়ি, আমি তো অনেক ভয়ে ছিলাম, কারণ ও তখন না মানে কাছে আসার অনেকটা চেষ্টা করতো। আচ্ছা, কে মানে আপনার খালাতো ভাইয়ের কথা? যার বিয়ে হয়ে গেল, প্রতারণা করে বিয়ে করলো। বিয়ে করলো, বিয়ে করার পরে তো এটা সে প্রত্যেকটা হাজবেন্ড চাবেই। হ্যাঁ, সেটাই। কিন্তু সে যে অন্যায় ভাবে বিয়ে করেছে সেটা নিশ্চয়ই তার মাথায় নেই, থাকার কথাও না। তো যাই হোক, আপনি কি সাপোর্ট দিতেন? না না না। আচ্ছা, আমি তো তাকে একদম দেখতাম, তার থেকে আমি এড়াই যেতাম, অন্য রুমে দরজা লাগায় বসে থাকতাম। আচ্ছা, আপনি কি ওই বাড়িতেই থাকতেন? আমাদের বাড়িতে। ওইটা আপনাদের বাড়ি? হ্যাঁ, সে আসছে, আমার দাদা মারা গেছে এই জন্য সে আসছে। আচ্ছা, হ্যাঁ। তো
তো হচ্ছে মানে চিঠি আমি লিখে নিয়ে যাই যে আমাদের বাসাটা ফাঁকা, তুমি কাউকে না কাউকে পাঠাই দাও। কাকে লিখছেন চিঠিটা? মানে চিঠিটা আমি আমার বয়ফ্রেন্ডের উদ্দেশ্যে লিখছি, আচ্ছা। যাকে আমি ভালোবাসি তার উদ্দেশ্যে। ও বলতেছে কি আমাকে নিয়ে বাইরে হাঁটবে, কারণ ও যখনই আমাকে নিয়ে আমাদের এলাকা হাঁটা চলা করবে মানুষ বুঝতে পারবে যে এই সে ছেলে যার সাথে একটু গুঞ্জন ছড়াইছে। আচ্ছা আচ্ছা। তো পুরা এলাকা ভাঙ্গা গেছে আমার জামাই দেখার জন্য। আর ওর যে অবস্থা, আমি কোনো অবস্থাতে ওকে সবার সামনে আনতে পারতেছি না। আচ্ছা, মানে সুন্দর না দেখতে? না। তো ও আবার ওই দোকানে বসে আড্ডা দিচ্ছে ওর বন্ধুর দোকানে। আমি আবার করছি কি, ফিরে আসার সময় চিঠিটা ওখানে ফালাই দিছি। এরা বুঝতে পারছে যে আমার যে বয়ফ্রেন্ড, ওকে আবার ওরা চিনে ফেলছে যে ওর সঙ্গে আমার সম্পর্ক, আমার খালতো ভাইদের দিনে জেনে গেছে যে আমার সম্পর্ক অন্য জায়গায় আছে এবং অনেক বছর ধরেই চলতেছে। ওরা আবার দুইজনে মিলে যায়, ওর একটা ছবি তোলার চেষ্টা করে, ওখানে একটা গ্যাঞ্জাম লেগে যায়, ওদের ভিতরে একটা মারামারি লেগে যায়। এগুলো নিয়ে আমাদের বাসায় অনেক জানাজানি হয়ে যায় যে আমি ওর সাথে প্রেম করি, সবাই বলে তোমার বিয়ে হয়ে গেছে, তারপরে তুমি কেন ইয়ে করো। তো সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমাকে আমার খালাতো ভাইয়ের বাড়িতে আমাকে পাঠাই দিবে, আমাকে আর কখনো আনবে না, মানে আমি ওখানে যে সংসার করব। যেদিন আমাকে পাঠাই দেওয়ার কথা ছিল আগের দিন রাত্রে আমি ওর সঙ্গে কথা বলি, তো বলতেছে কোনো মতে সম্ভব না, আমি তোমাকে নিয়ে পালাবো। এটা 2013 সালের ঘটনা, তা ছিল হচ্ছে 2 মার্চ। এই মার্চ মাসেরই ঘটনা? হ্যাঁ, এই মার্চ মাসেরই ঘটনা। আমি একবারের জন্য ভাবলাম না সে আমাকে কোথায় নিয়ে যাবে, কি খাওয়াবে, কি করবে। চলে গেলেন? রাত্র 12:30 মতন বাজছে, সবাই সবার রুমে রুমে শুয়ে পড়ছে, আমাদের গেট খুলে বের হয়ে চলে যাই। ও আমাদের মাঠের এক কোনায় থাকে, আমি ওর সঙ্গে চলে যাই। তখন ও আমাকে বগুড়াতে নিয়ে যায়। ও আবার এমন একজনের কাছে নিয়ে যায় যে আমাদের এলাকায় চাকরি করে গেছে। উনি তো আবার আমার দাদাকে চিনতো। তখন বলছে এটা কখনোই সম্ভব না, কারণ ওরা অনেক পাওয়ারশালী, ওরা এই পর্যন্ত চলে আসবে, ওকে কখনো এখানে রাখতে পারবো না। তখন উনি করলো কি, উনিই আমাদের বাড়িতে ফোন দিল। ওখানে আবার যে এমন এক চেয়ারম্যানের পাল্লায় পড়ছি যে মানে ওনারা আবার মানে 6-7টা বউ, ওখানকার একটা ছেলে মানে পুরাই সাইকো হয়ে গেছে, মানে আমাকে ওই মুহূর্তে ওই ছেলে বিয়ে করবে। মানে যেখানে আপনি গেলেন সেখানে একটা ছেলেটা বলতেছে আমি ওকে বিয়ে করব। ইন্টারেস্টিং। ওকে অন্য রুমে রাখলো, আমাকে অন্য রুমে রাখলো, কিন্তু ওখানে যাওয়ার পরে ওর মানে সাউন্ডটা কমে গেছে, চুপচাপ হয়ে গেছে। মানে আমি আপনার বয়ফ্রেন্ড? হ্যাঁ, নীরব হয়ে গেছে। মানে কোনো যে একটা সাপোর্ট যে কথা বলবো যে আমরা বিয়ে করবো বা আসছে তো কি হয়েছে, ও রাজি হচ্ছে না। আচ্ছা, আমি তো ওখানে পাওয়ার দিয়ে কথা বলতেছি যে না, বিয়ে পড়াই দেন, আপনারা যেহেতু আপনারা ধরছেন তাহলে আপনারা বিয়ে পড়াই দেন, আর যে না পারে আমাদেরকে তাহলে ছেড়ে দেন। আচ্ছা, আপনি ধরছে কেন? ধরছে এই জন্যই যে আমরা পালায় আসছি, যার বাসায় নিয়ে গেছে সে আবার একটু লুজ হয়ে গেছে। যখন ফ্যামিলি পরিচয় পাইছে মানে তখন সে একটু মানে ভয় পেয়ে গেছে, তখন আবার এলাকার অনেক লোক টার্গেট করছে। এবার বুঝতে পারলাম। ওখান থেকে চেয়ারম্যানের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। একটা এলাকায় কিছু হইলে যেরকম হয় আর কি। তো ওখানে ওই ছেলেটা আবার হচ্ছে চেয়ারম্যানের বাম হাত না যেন ডান। আচ্ছা, যে আপনাকে বিয়ে করতে এবার পাগল হয়ে গেল। পরে এক পর্যায়ে আমি বললাম যে দেখেন, মানে আমি ছেলেটাকে বলতেছি যে ভালো ছেলে, আমার সামনে থেকে সরেন। পরে তো আমার আব্বু আবার ওখানে ফোন দিছে, মানে আমার কাছে ফ্যামিলির নাম্বার নিছে, আমি দিছি। পরে আব্বু আবার বলে দিছি যে আমার মেয়ে কিন্তু বিয়ে হয়ে গেছে অন্য জায়গায়। মানে এমন একটা অবস্থা, সবাই হা করে আমাকে শুধু দেখতে আসে যে এতটুকু একটা মেয়ে আমাদের এখানকার একজন বিয়ে করার জন্য তাকে উঠে পড়ে লাগছে, একটা ছেলের সঙ্গে নিয়ে আসছে, আবার নাকি আরেকটা ছেলের সাথে তার বিয়ে হয়ে গেছে। আমি আবার ওই চেয়ারম্যানকে বললাম যে দেখেন, আমি তো আপনার মেয়ের মতন, আমি আশা করি আপনার দ্বারা আমার কোনো ক্ষতি হবে না। আপনার বয়স ছিল কত তখন? আমার বয়স তখন 14 বছর বয়স। যখন আমি এইভাবে বললাম তখন উনি বললো যে ঠিক আছে, আমি তোমাদের বিয়ে পড়াই দিচ্ছি। আচ্ছা। তো ওখানে করলো কি, আমাদের বিয়ে পড়াই দিল। ডিভোর্সের কোনো কাহিনী নেই, বিয়ে পড়া। এবার আমি আমার জীবনের ওই বিয়েটাকেই মানি। এটা আপনি মন থেকে বিয়েটা করছেন? হ্যাঁ। পরে আমার ফ্যামিলির সবাই গেল, ওর ফ্যামিলিরও সবাই গেল। এখন বলতেছে যে এইসব বিয়েটা কিছু না, আমরা মেয়ে নিয়ে যাবো। আমার ফ্যামিলির লোক মেয়ে নিয়ে যাবে, ছেলেও নিয়ে যাবে, এরকম। আচ্ছা। যখন ওরা আমাকে নিয়ে চলে আসে, তখন এলাকায় গাড়িটা ঢুকতেছে, তখন বলতেছে খালা একটা কথা বলি, আপনারা অনেক বড় লোক এটা আমি জানি, কিন্তু আমি তো গরিব, তারপরও মেয়েটা আমাকে দিয়ে দেন। যেহেতু মেয়েটা আমার ছেলের জন্য গেছে আর আমার ছেলেও চলে গেছে। এটা কে বলতেছে? ওর বাবা বলতেছে, ছেলের বাবা। ছেলের বাবা যার সাথে বিয়ে হলো, আপনার বয়ফ্রেন্ড। হ্যাঁ। ওখানে আর কি ওনারা একভাবে পড়াই দিল। তো বলতেছে তুমি কি পাগল হয়ে গেছো, এটা কখনোই সম্ভব না। পরে আমাকে বাসায় নিয়ে এসে আমার দাদি প্রচুর লাইফে ফার্স্ট আমাকে মারে। কে মারে? দাদি? দাদি। আচ্ছা। বাবা ছিল? বাবা মারলো না, দাদি মারলো? আমার গায়ে কখনো হাত দেয়। আমার জীবনে আমি সব থেকে বেশি কারো কাছে ভালোবাসা পেতে গেছি হচ্ছে আমার দাদি। সবচেয়ে বেশি ভালোবাসা আমার দাদি কষ্টে আমাকে মারছে, এই আর কি। আমার খালাতো ভাইয়ের দিক দিয়ে অলরেডি সেই এক রাতে 3 বার মরতে চলে গেছে, মানে সুইসাইডাল। হ্যাঁ, পানিতে ঝাঁপ দিছে, রেল লাইনে গেছে, আর হচ্ছে অনেক ধরনের ট্যাবলেট খাই ফেলছে। কিছুই হয়নি তার? না, সবাই গার্ড দিয়ে রাখতো, যেহেতু ওনাদেরও একটাই ছেলে। আচ্ছা। এদিকে ওরা আসলো মাইক্রো টাইক্রো নিয়ে, একদম বউটু সাজাইছে, আমাকে নিয়ে যাবে আমার খালাতো ভাই। তো ওর সঙ্গে অনেক 50-60-এর মতন ছেলে পেলে আসছে, আর ওদের গাড়ি ভর্তি, মানে ওই যে বেকিটিকে ছিল আর কি, যদি কোনো জ্ঞানজাম কেউ করতে চায়। তো আমি তো যাবো না, এদিকে তো খবর ছড়াই গেছে, সব খবর ওর কানে আসতেছে যে ও যাইতে যাচ্ছে না, ওই কারণে মারধর করা হচ্ছে। পরে আমাকে এক পর্যায়ে নিয়ে গেল,
আমাদের এলাকা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ও এসে গাড়ির সামনে দাঁড়াইছে, যে খালাতো ভাই? বয়ফ্রেন্ড। আচ্ছা, বয়ফ্রেন্ড। একটু ভয় করলো না যে আমরা তো গরিব মানুষ, বা কিভাবে দাঁড়াবো এই মুখ নিয়ে সবার সামনে। সিনেমেটিক। হ্যাঁ, একদম পুরো সিনেমার মতো। আমার জীবনটা একটা সিনেমা আমি মনে Nice. করি। ও দাঁড়াই গেল, আমি তো গাড়ি থেকে পুরো আমি নামার জন্য আমি প্রস্তুত, আমি কেউ আটকাইতে পারতেছে না। পরে না ওকে যাই হোক একজনের থাপড় থাপড় দিয়ে মাইরা টাইরা নিয়ে গেল। আচ্ছা, তো ও করছে কি, ওই মুহূর্তে আমার গাড়ি আমার এলাকা থেকে বের হওয়ার আগেই মানে রশি টসি নিয়ে চলে গেছে এক বাগানে। মানে সে আত্মহত্যা করবে? যেই বাগানে মানে জীবনে ফার্স্ট আমার বাম গালে একটা কিস করছিল, সেই আচ্ছা। বাগানে চলে গেছে ফাঁসি দিবে। হুম। অলরেডি ঝুলায় ফেলছে। আচ্ছা। এক মামা ওদিক দিয়ে যাওয়ার সময় দেখছে, পরে তোকে আটকাইছে। ও প্রায় 37 দিন ঘর থেকে মানে বের হইতো না, আর সারাক্ষণ শুয়ে শুয়ে শুধু কান্না করতো। আর আমি আবার ওখানে যাওয়ার পরে ওকে ফোন দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু পারতাম না, খুব কষ্ট হইতো, তারপরে দিতাম। আর এদিকে আমার খালতো ভাই আমাকে নিয়ে যাওয়ার পরে বাসর রাতে দিল। ওর সঙ্গে তো আমার সেরকম ঝগড়া, মানে মানি না কাউকে, ওদের ফ্যামিলিতে আমি অনেক অত্যাচার করছি, আমি করছি, আচ্ছা। আমাকে কি করবে। পরে তো এরকম ওর সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক হচ্ছে না, যখন অর্ধেক রাত হয়ে যায় আমাকে রুম থেকে বের করে দিচ্ছে। কেন? ওই যে আমি ওর সাথে কোনো কিছু করতে দিচ্ছি না, মানে অনেকদিন এইভাবেই গেছে। হুম। পরে জানতে পারছি এটাও যে ও শারীরিক দিক থেকে অনেকটা অসুস্থ ছিল, আচ্ছা। আর আমি সবসময় ওকে এড়াই যেতাম। পরে এইভাবে অনেকদিন গেল, সবাই তো বলে যে ওর তো বিয়ে হয়ে গেছে, ওকে আর তুই কিভাবে নিবি এইটা সেটা, অনেকে তো অনেক বাজে বাজে কথা ওকে বলে। তারপরও আমরা ফোনে কথা বলেই যেতাম। এদিক দিয়ে আবার আমার মামাতো ভাইও যায়, কয়েকদিন ওখানে অত্যাচার করছে। ও এখন বিয়ে করবে আমাকে, আমার তো বিয়ে মামাতো হয়ে ভাই? গেছে। হ্যাঁ, আচ্ছা। তারপরেও বুঝতেছে না, মরার চেষ্টা করতেছে, বিয়ে করবে। তারপরে আসলো গিয়া 14 সাল, মানে 1 বছর ওখানে আমাকে অনেক কষ্টকর ভাবে রাখা হয়েছে। একটা জিনিস খেয়াল করেন যে আমার বিয়ের বয়স 10 সালে যদি বিয়েটা পরে থাকে তাহলে হয়ে যাচ্ছে 14 সাল, 4 বছর। হুম। আর এদিকে আমার 9 সাল থেকে সম্পর্ক, তাহলে এর সম্পর্কের দিকটা অনেক বেশি। হুম। তো তারপর আমি যখন আমাদের বাড়িতে আসি আমি বলতেছি না, মানে আমি আমার বয়ফ্রেন্ডকে ফোনে বলতেছি তুমি আমাকে এবার নিয়ে যাও, হ্যাঁ। আর না হলে আমি ওকে গ্রহণ করিনি। এইভাবে তো জীবন চলবে না। আমি ওদেরকে এত অত্যাচার করতাম, কোনো কাজ করতাম না, শ্বশুর শাশুড়ি কাউকে মানতাম না, মাথায় কাপড় দিতাম না, অন্য ছাড়া চলতাম, মানে অনেক অত্যাচার করতাম যেন ওদের মান সম্মানটা চলছে, ওরা যেন আমাকে আপোষে বের করে দেয়। আচ্ছা। তো তারপরে ওরা দিচ্ছে না, এত ধৈর্য ছিল ওদের। তারপরে আমি ওকে এই কথাটা ফাইনালি বললাম। তো ও বললো যে তুমি কি আমার সঙ্গে পালাই যাবে আবার, তোমাকে এবার আমি ঢাকায় নিয়ে যাবো, তাহলে আর কেউ খুঁজে পাবে না, ঢাকা শহরে এমন একটা শহর। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চলো। ও আমাকে আবারও নিয়ে আসলো। ঢাকায় নিয়ে আসার পর আমি যেটা দেখলাম, মানে আমার ভিতরে আবার অন্যরকম একটা ফিলিং আসলো। যেমন আমি আমার বাসায় ছিলাম, আমার ঘরে তো অনেক ফার্নিচার দিয়েছিল, মানে একটা সংসারের মতন হয়ে গেছিল, জাস্ট আমি ওকে দেখতে পারতাম না। এই আমাকে ঢাকায় নিয়ে আসলো, ভালো কথা। তো ও আমাকে বলতেছে যে ও আমার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করবে, এটা ও আমাকে বলতেছে। আমি তো না করছি, কারণ যখন বগুড়ায় নিয়ে গেছে তখন ও আমাকে বলছিল, আমি না করছি। তো এবার বলতেছে তুমি কি আমার কাছ থেকে আবারও চলে যাবা নাকি, এই জন্য বলতেছো যে না। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে। ওর সাথে আমার একটা ফিজিক্যাল রিলেশন হয়ে যায়। আচ্ছা। পরের দিন ওর ফুফাতো বোনের বাসায় যাই। ওখানে যাওয়ার পর ওর ফোনটা, ও তো ঘুমাইছে, ওর ফোনটা আমি নিয়ে টিপে দেখি একটা মেয়ের সঙ্গে ওর হাজারো মেসেজ। আচ্ছা। 2008 সাল থেকে সব মেসেজ গুলো 8 সাল থেকে রয়ে গেছে ফোনে? হ্যাঁ, রয়ে গেছে। আচ্ছা। আমি যে এত পরিমাণ কষ্ট পেয়েছি ভাই, আমি কি বলবো, আমার মনে হয় আসমানটা ভেঙে মাথার উপরে পড়ে গেছে। খুবই ভয়ঙ্কর। যার সাথে চলে গেলেন সর্বোচ্চ 3টা 4টা মেসেজ। তার থেকে যেটা বিশেষণীয় ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে ওদের দুজনের ফোন নাম্বার একই ছিল। আচ্ছা। জাস্ট এর ছিল 12 আর 21। হ্যাঁ, এরকম নাম্বার পুরোটাই ওরা একসঙ্গে কিনছিল। আচ্ছা, কাস্টমাইজ করে নেওয়া যায়। 2008 সাল থেকে যদি তোমার সঙ্গে ওর সাথে পরিচয় থাকে, তাহলে তুমি 2009 সাল থেকে আমার জীবনটা নষ্ট করা শুরু করলে কেন? আর জীবন নষ্ট তো পরে আসলো, তাহলে আমার বিয়ে হয়ে গেল, তুমি সেখান থেকেই বা আমাকে আনলা কেন? রাইট। এই কোয়েশ্চেন না, মানে আর কি, বিয়ে তো হয়েছে আপনাদের? ওটা তো ওই বিয়েটা তো কেউ মানি নেই, কাগজপাতি তো ওখানেই ছিঁড়ে ফেলে। বিয়ে হয়েছে, দ্যাটস দ্য ফ্যাক্ট। উনি পড়াই দিচ্ছিল আর কি, আমি জাস্ট শিওর না, মানে না হওয়ার মতন মনে হয়নি। আচ্ছা, হয়নি, কিন্তু তার সাথে আপনার একটা ফিজিক্যাল রিলেশন হয়ে গেল এবং আপনি মনে প্রাণে মানলেন যে বিয়ে যদি ধরতে হয় এটাই আমার বিয়ে, এটাই আমার বিয়ে। ওকে। এবং তার উপর পূর্ণ ভরসা করে আপনি পালিয়েও আসলেন। পরের দিন সকালের ফোন চেক করলেন, 2008 সাল থেকে মেসেজিং অন্য একটি মেয়ের সাথে, প্রেমের কিছু কনভারসেশন ছিল। তারপরে কি হলো আপনি বলেন। আমার ওই মুহূর্তে মানে মনে হচ্ছিল যে এতদিনের যে ওর উপর যে আমার একটা মানে ভালোবাসা ছিল, এক মুহূর্তে সেটা ঘৃণায় পরিবর্তন হয়ে গেছে। রাইট। তখন ও বলতেছে তুমি কিছু মনে করেন, এটা আমার বন্ধু। ও আমার হাতে পা ধরে অনেক কান্নাকাটি করে। আমি ওকে 1 সেকেন্ডের জন্য আর বিশ্বাসও করিনি, আর কোনো চান্সও দিইনি। আমি চলে আসছি। আসার পরে আমার খালাতো ভাই আমাকে নিয়ে গেল, আবারও সে আমাকে অ্যাকসেপ্ট করলো। আচ্ছা। তারপর আরেকটা বিষয় যেটা বলতে ভুলে গেছি, ওদের বাড়িতে যখন ছিলাম তখন কিন্তু আমি আমার একটা প্রিয় শখ হচ্ছে নাচ, সেটা কিন্তু আমি কন্টিনিউ করে গেছিলাম। আচ্ছা। প্রোগ্রামও করছি আর কি। আমি অনেকটা চিন্তা করলাম যে এরকম লাইফ পাওয়াটা অনেক মুশকিল, যে শ্বশুর বাড়িতে আমি আমার ইচ্ছে মতন থাকতে পারতেছি, আমার যেটা স্বপ্ন সেটাও আমি ঠিক মতন করতে পারতেছি।
তারপর আমি ওর ওখানে গেলাম, আপুসেই গেলাম। পরের দিন আমার দাদিকে ডাকলো। ও সেদিনটা ছিল শুক্রবার, ও হচ্ছে জুম্মার নামাজ পড়ে আসলো। এদিকে আমার মনটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে ওর প্রতি, যে আমি তো এখন থাকবোই। নামাজের পর হঠাৎ করে ওর বন্ধু বান্ধব নিয়ে চলে আসলো। আচ্ছা, একজন কাজীকে ডিভোর্স দিবে আমাকে। ডিভোর্স দিবে আপনাকে? হ্যাঁ, এই জন্য দিবে। 2 বার করে আমি চলে গেলাম, মানে পালিয়ে গেলাম একটা ছেলের সঙ্গে। আচ্ছা, আর সবাই বলতেছে যে ছি তুই এটা ঠিক করতেছিস না, একটা মেয়ে বারবার তোর কাছ থেকে চলে যাচ্ছে, সে কোত্থেকে না কোত্থেকে আসতেছে, তুই নিচ্ছিস। ও বন্ধু বান্ধবের কথা 2 মিনিটে চিন্তা করে ওর এত বছরের যে ওর এক ইচ্ছা ছিল সেটা ও মানে ভুলে গেল। আমি ডিভোর্সটা করতে চাইনি, তখন করে ফেললাম, মানে ওই করে ফেললো। আচ্ছা, চলে আসার পর থেকে ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। আর এতদিনে ওই যে আমার বয়ফ্রেন্ড ছিল সে কিন্তু ঢাকায় ছিল। মানে 2 বার ওকে নিয়ে গেল, 2 বারই হারাই গেল, স্বামীর কাছে চলে গেল। এখন মানে ও আর মুখটা কোথায় দেখাবে? তারপর হচ্ছে এপ্রিল মাস পড়লো, মানে আমি আসার পরে মানে কয়েকদিন পরে পহেলা বৈশাখ। আচ্ছা, এলাকাতে আমি বের হতে পারছি না, মানুষ অনেক ধরনের অনেক কথা বলতেছে। ওই সময় 3 বোন ছিলাম, আর একটা আমাদের ফুপু ছিল সমবয়সী। 4 জনের একই রকম ড্রেস বানাই দিছে। ওই দিন আমরা এমন ভাবে 4 জনের সাথে ছিলাম যে বোঝা যাবে না যে কে কোনটা। আর আমরা সাইজেও অনেকটা একসময় ছিলাম, কিন্তু সবার থেকে আমি একটু লম্বা ছিলাম। তো আমরা একসময় করলাম কি একটা ভ্যান নিয়ে আমরা কয়েকজনে চালাচ্ছি আর ঘুরতেছি। আমরা কিন্তু ভ্যান ট্যান রিক্সা টিক্সা চালাইতে পারি, সাইকেল এগুলো চালাইতে পারি। তো হচ্ছে আমার এক বোন ভ্যান চালাচ্ছে, আমরা 3 জন বসেছি। ভ্যানটা যখন ঘুরাইছে আমার চোখ ফার্স্টে ওই ছেলেটার দিকে পড়ছে। ছেলেটাকে দেখে বোঝা যাচ্ছিল ও শহরের ছেলে, কিন্তু ওই গ্রামে। আমিও তাকাইছি, ছেলেটা আমার দিকে তাকাইছে। আমরা করলাম কি এক বড় আম্মুর ফোন নাম্বারটা লিখে দিলাম, একটা পিচ্চি মেয়ের হাতে দিলাম। পিচ্চি মেয়েটার কাছে সব নিউজ নিয়ে নিছে, ও কোন বাড়ির ছেলে। দেখলাম যে না, ওদের ফ্যামিলি অনেক ভালো, বগুড়া শহরে চাকরি করে। এসব খোঁজ খবর নিয়ে ফেললেন? হ্যাঁ, আমরা ওই পিচ্চি দ্বারা সব জেনে ফেললাম। কারণ আমরা ভাবছি যেহেতু আমার ফুপুর দিকে মানে ওই দিকেই তাকাচ্ছিল, যে কাকে দেখতেছিল আমরা তো আর জানি না। ছেলেটা ফোন দিছে, ফুপু ধরছে। তো বলতেছে ওই যে হচ্ছে স্টেশনে নাম্বার দিয়ে গেছিলেন, আমি সেই ছেলেটা। আরেকবার বলছে কে আপনি? তো বলতেছে কি বিপ্লব। আর একটা টুইস্ট যেটা ব্যাপার আমার লাইফে, আমার লাইফে যে 3টা মানে ছেলে গেছে, 3টার নামই হচ্ছে বিপ্লব। আচ্ছা, ইন্টারেস্টিং। ফোনে বলছে যে আমি বিপ্লব, তখন আমার ফুপুটা বলছে বিপ্লব। তো আমি বলছি তুমি ফোনটা আমার দিকে দাও। ও মনে হয় কি ঢাকা থেকে ফোন করছে। তো বলতেছে আপনি কে? আপনি কে? কি স্টেশনের নাম্বার? আমি ও সরি, তা আপনি বিপ্লব বিপ্লব বলতেছেন, আপনার নাম বলতে পারেন না? তো বলছে আমার নাম বিপ্লব। এখন ছেলেটা বলতেছে যে আমি হচ্ছে মেয়েকে পছন্দ করছি, আমি হচ্ছে মানে ও বুঝাইতে পারতেছে না যে ও কাকে পছন্দ করছে। যার চোখ ঘোলা আমি তাকেই পছন্দ করছি। আমার চোখ তো ঘোলা। এখন আমি বলতেছি আপনি কি পছন্দ করার জন্য আর মেয়ে খুঁজে পাইলেন না? তখন বলছে না, আমার মেয়েটাকে পছন্দ হয়েছে, আমি ওর সাথে প্রেম করবো। আমার বড় মা যখন পরিচয় পাইছে যে অমুক ঘরের অমুক ছিল, তখন বড় মা বলছে তুই কথা বল। তো ওর সাথে আমি অনেকদিন ফোনে কথা বলি, এক ধরনের সম্পর্ক শুরু হয়ে গেল, আমাদের রিলেশন হয়ে গেল। সে বগুড়া যখন যাবে, সেদিন যাওয়ার সময় বলছে কি যে তুমি ওদিকে এসে আমাকে শুধু একটা ছবি দিয়ে যেও তোমার। আমার একটা নীল শাড়ি পরা ছবি ছিল, আমি ওর ছবিটা নিয়ে আমার দাদিকে নিয়ে গেছি। আমার দাদির ফোনে ওর আমি একটা ছবি তুলে নিছি, ও আমার ছবিটা নিয়ে গেছে। কথা বলতে বলতে অনেকটা দুর্বল হয়ে গেছি। ও আমাকে গালি দিছে অন্য লোক দেওয়ায়। কেন গালিটা কেন দিল? কারণ আমার আব্বুনির শাখায় এটা ওর বাবা আবার জানে। ও আচ্ছা, ফ্যামিলিগত ভাবে অনেকটা পরিচয় হয়ে গেছে যে কে কার মেয়ে কি আসে, বিষয়টা ওরা জেনে গেছে। আচ্ছা, তারপর আপনার যে ব্যাকগ্রাউন্ড, যে 2টো বিয়ে, এগুলো জেনে গেছে নিশ্চয়ই? হ্যাঁ, এগুলো অনেকটা জানতে পারছি। পরে আমি করলাম কি, আমার একদিন মানে ইচ্ছা মতন আরেকটা লোক দিয়ে গালি দেওয়াইছে, অনেক বাজে বাসে গালি দেওয়াইছে। পরে আমি করছি কি, আমি বলছি তোমাকে গালি দিয়েছে আমি মরেই যাবো। আমার এত বাজে গালি, আমি করছি কি আমাদের ডয়ার খুলছি, আমার আব্বুর ডয়ার থেকে 3 পাতা ড্যাম ট্যাবলেট বের করছি, বের করে 1 জগ পানি দিয়ে খেয়ে ফেলছি। হ্যাঁ, 3 পাতা খেয়ে ফেল। তারপরে না 20 মিনিটের জন্য মাথা কেমন ঘোরাচ্ছিল। তারপরে থেকে আমি শুক্রবারে খাইছি, সোমবার এই কয়েকদিন আমার কোনো রিয়াকশন একটা হচ্ছিল, আমি উঠতে পারছিলাম না, কথা বলতে পারতেছিলাম না, জিভা উল্টা উল্টি হচ্ছে, আমি বুঝতে পারতেছি আমার একটা পরিবর্তন ঘটতেছে। মঙ্গলবারের দিন আমি উল্টায় পড়ে গেলাম, আমার হাত পা পুরো বাঁকা হয়ে যাওয়ার অবস্থা ছিল, মানে পুরো প্যারালাইসিস হয়ে যাবে এরকম একটা অবস্থা। পরে তো আমাকে সঙ্গে সঙ্গে মেডিকেলে নিয়ে যাওয়া হলো। মানে এর মধ্যে যে আপনি উঠতে পারছেন না, শরীর খারাপ, এগুলো ধরতে পারেন এমনিতে। এদিকে ছেলের বাবা মা আবার এদিকে ভয় পেয়ে গেছে, এলাকা শুধু ছড়াইছে যে বিপ্লবের সাথে যে সম্পর্কটা ভেঙে গেছে, এই জন্য আমি মরার চেষ্টা করছি, এটা ভেসে উঠছে। পরে দেখা গেল ওটা পুলিশ কেস হয়ে যাবে এরকম একটা অবস্থা। পরে ওর ফ্যামিলির লোক চিন্তা করলো, আমার ফ্যামিলির লোক চিন্তা করলো যে ওর জন্য এত দুর্নাম মেটার, ওর সাথে যদি আমার ফ্যামিলিগত ভাবে বিয়েটা দিয়ে দেই, মেয়েটার সব দুর্নাম ঘুচাই যাবে। আমি তো বিয়ে করবো না, আমার তো ইচ্ছা নাই। বিপ্লবকে বিয়ে করার ইচ্ছা নেই আপনার? কারণ ওই যে মেসেজ গুলো, এই বিপ্লব না তো, এই বিপ্লবে তো সাবজেক্টই শেষ, ওকে তো কলও দিই না কিছু না। ও আচ্ছা, একে কলও দেন না আপনি? আচ্ছা, মানে আমি ওকে দুর্বল বলতে কথা বলতে ভালো লাগতো, কিন্তু গালি দেওয়া তো আমি এগুলো খাইছি, আর কিছুই না। ওর সাথে আমার কথাবার্তা হলো না। আর হচ্ছে সবাই ভাবতেছে আমি ওই বিপ্লবের জন্য এগুলো খাইছি বা এগুলো করতেছি। আমাকে হচ্ছে আপনার বিয়ে দেওয়া হলো ওর সঙ্গে প্রস্তাবের মাধ্যমে। কার সাথে? বিপ্লবের সঙ্গে। ওকে খবর দিয়ে আনানো হইলো, প্রস্তাবের মাধ্যমে ওর সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। এবং আপনি তো রাজি না, যেটা বললেন?
যেহেতু আমার দুর্নামগুলো মাথা থেকে নেমে যাবে, তো আমি তাকে বিয়ে করতে রাজি আছি। বিয়েতে আমার ফ্যামিলি থেকে ওকে অনেক টাকা পয়সা দেওয়া হলো, ঘরের ফার্নিচার দিল, জাঁকজমক ভাবে বিয়েটা দিল। প্রায় একটা মাস আমি লাইফে সব থেকে সুখী ব্যক্তি ছিলাম। কারণ আমি এখন যেটা বলতে চাচ্ছি সেটা হয়তো বা আমার কষ্টগুলো এই মানুষ বিশ্বাস করবে, আমি এই আশায় এখানে আসছি। প্রিয় শ্রোতা, এই যে আমরা আসল গল্পে ঢুকলাম এবং ও এতক্ষণ যেটা বললো এই গল্পে আসার যে ছিল সেটা, হ্যাঁ আপনি বলুন। সেটা হচ্ছে দুইটা বোন ছিল, দুইটা ভাই ছিল। দুই বোনের ভিতর যেটা বড় সে কেমন যেটা আমাকে একটু হিংসার চোখে দেখত। আচ্ছা, আপনি কি ওদের বাড়িতে চলে গেলেন? হ্যাঁ, ওদের বাড়িতে বিয়ে পরে চলে গেলাম। বাড়িটা একটা বস্তি টাইপের ছিল, তো আমি ওদের বাড়িটা সবসময় গুছায় রাখতাম। ওদের বাড়িতে যে আমি সব কাজ করছি, ওর আব্বু আম্মা আমাকে ভালোবাসতেন। বাবার আদরটা অনেকটা আমি ওনাকে দিয়ে পেয়ে গেছি আমার মনে হচ্ছে। যে ওর যে বোন ছিল, মানে আমি ওর বই খাতা যখন দেখতাম সব জায়গায় বিপ্লব প্লাস মেঘলা দেখতাম, বিপ্লব লাভ মেঘলা দেখতাম। মেঘলা কি ওর বোনের নাম ছিল? বোনের নাম ছিল, ওর বোন ছিল, বাট কোথাও ওর ছোট বোন বা ওর ভাইয়ের নাম নাই। আচ্ছা, ওরা একদিন ওয়াজ মাহফিল দেখতে যাবে, মেঘলা আবার করলো কি আমার বোরখাটা পরে আমার হাজবেন্ডের সামনে এসে বলতেছে, দেখ তো আমাকে ভাবির মতো লাগতেছে না। এই কথাটা আমার অনেক মাইন্ডে লাগছে। আচ্ছা, এর মাঝখানে কিন্তু সবসময় মন মেজাজ খারাপ হয়ে থাকতো। ও আমাকে তোমার কি হয়েছে, আমি বললাম তোমাকে একটা কথা বলবো। আমি ওর বই খাতাগুলো বের করলাম, ও আমার পুরো উল্টা ঝাড়ি দিল। আচ্ছা, গ্লাসগুলো যেগুলো ছিল সব ভেঙে ফেললো আমার হাজবেন্ড। আমি কেন বললাম এই কথা, আমি যখন রিলেশন করছি ওর সঙ্গে ও আমাকে অনেক গিফট দিছিল, মানে ওই গিফট গুলো আমি নিয়ে সাজায় রাখছি। এই গিফট গুলোর জন্য ওই মেয়ে আমার সঙ্গে ঝগড়া করছে। আমার হাজবেন্ড যদি কোনো খাবার খেতে যেটা অর্ধেক রাখতো, ও যায় সে অর্ধেকটা খাইতো, ওটাই শুধু আর কারণ। আমি ওদের জন্য নাস্তা বানাইতে, আমার ওরা করতে কি আমার হাজবেন্ডের রুমে যায়, ওখানে কাপড় চোপড় খুলতো। একটা মানুষ ঘুমালে কি মরে যায়? এটা হচ্ছে বিশ্বাস অবিশ্বাসের জায়গা। প্রিয় শ্রোতা, আপনাদের হাতে আমরা শুনছি আমাদের গল্পটা। আরেকটা জিনিস হচ্ছে কি, আমি মশারিটা চিনো দিয়ে মানে ভাঁজ করে দিয়ে চলে গেছি নাস্তা বানাইতে ওই রুমে। 10টা বাজে আমি এই রুমে আসছি, আসার পরে ওকে ডাক দিব, দেখি পুরো মশারিটা আলগানো। মানে ওরা খেয়াল করতে পারে যে মশারি আমি চিনো দিয়ে রেখে গেছি, মশারিটা আলগানো। তখন আমি মশারির তলে ঢুকে আমার হাজবেন্ডকে তুলে অনেক বাজে ভাবে বলছি যে এইখানে কে ঢুকছিল, তুই সত্যি কথা বলবি। মশারি আমি চিহ্ন দিয়ে গুঞ্জাই দিয়ে গেছি। তো বলছে কি মেঘলা মনে ঢুকছিল। তাহলে সে তো প্রথমেই বলতি, 3বার এড়াই গেলি কেন? তারপর একটা জিনিস, এটা ট্রাই করার জন্য আমি করলাম কি, একদিন আমি এখানে সত্য বলতে আসছি, আমি সত্য বলে যাব। আমি করলাম কি, আমার ওই বাসার ফোন থেকে আই লাভ ইউ বিপ্লব নিচে মেঘলা লিখে পাঠাই দিলাম, জাস্ট দেখার জন্য যে সে সিন ক্রিয়েট করে কি না করে। সে কোনো সিন ক্রিয়েট করলো। বাসায় এসে তার ফোন চেক করে দেখি নো মেসেজ, ফোন পুরাই ক্লিয়ার। তাহলে তো আমি কি বুঝবো? আমি ওকে এতটাই ভালোবাসতাম যে সে কখন বাথরুমে গেলে আর যে বাথরুমে যাবে না, আমি এই খেয়ালটা পর্যন্ত রাখতাম। সে হচ্ছে একদিন সকালে আমি যখন থালা বাসন ধুচ্ছি, সে বাথরুমে গিয়ে আসছে, আমি জানি যে আর যাবে না। পরে দুপুরে খাওয়া দাওয়ার পরে ও বলছে আমি ছাড়াম বাথরুমে যাবো। আমি ওকে বললাম ঠিক আছে তুমি যাও। অনেকক্ষণ হয়ে যাচ্ছে, সে বের হচ্ছে না। আমি চিন্তা করলাম কি আমি এবার যা পানি মারবো। ওর সাথে আমি এতটাই ফ্রি ছিলাম যে বাথরুমটা যখন খুলছি আমার হাতে পানি, যে আমি পানি মারবো, দেখি কি উল্টা দিক হয়ে মেয়েদের গোসল করা দেখতেছি। সেখানে গোসল করতেছিল ওর ওই বোন, পাশের বাড়ি দুটো ছোট ছোট মেয়ে যারা একটু বড় হয়ে উঠতেছে। আচ্ছা, ও তো বাথরুমের মধ্যেই ছিল, টিনের বাথরুম ছিল, ফাঁকা দিয়ে, মানে ওই পাশের গোসলখানাটা দেখা যেত। আর এটা বলবো না যে আল্লাহ তাআলা আমাকে সৌন্দর্য কম দিচ্ছে, আমি যথেষ্ট পরিমাণ সুন্দরী। সে আমার মতো একটা বউ ঘরে রেখে সে বাথরুমে গেছে অন্য মেয়েদের গোসল করে, ইভেন তার নিজের বোন গোসল করতে সেটা দেখতে। তাহলে সেই লোকের সঙ্গে আমি কিভাবে থাকবো? তাকে ঘরে এনে আমি যথেষ্ট অপমান করছি। তোমার থেকে তো আমার খালাতো ভাই ভালো ছিল, যে আমাকে বেইমানি করেই করুক আর যাই করুক, আমাকে ভালোবেসে পাওয়ার জন্য তো করছে। তোমার নিজের মায়ের পেটের বোনের গোসল যদি দেখতে পারো, তাহলে আমার যদি একটা নিজের মেয়ে হয় তাকে যে তুমি কোনো ক্ষতি করবে না, সেই গ্যারান্টি কে দিবে? খুবই যুক্তিযুক্ত প্রশ্ন। কিন্তু আমি যখন আমার ফ্যামিলিতে জানাইছি, সবাই আমাকে খারাপ বলছে। আপনাকে উল্টো ভুল বোঝার কথা, উল্টা আমাকে সবাই খারাপ বলছে। তারপরে যাই হোক, ওর সঙ্গে আমার সম্পর্কটা অনেক পুরো এলোমেলো হয়ে গেছে, শুধুমাত্র ওই মেয়ের জন্য। আর আমি যখন মেঘলাকে বলছি যে মেঘলা তোমার ভাই যখন আমাকে নিয়ে পালাই গেছে, যদি হচ্ছে তোমাকে বলতো যে তুই যাবে আমার সঙ্গে, তুমি কি করতে? বলতো হ্যাঁ আমি চলে যেতাম। সে এইভাবে হচ্ছে, একবারের জন্য ভেবেও বলেনি যে কেন আমি তার সঙ্গে চলে যাব। ওর সাথে আমার জীবনে এত দিনের রিলেশনে ওই যে একবার ফার্স্ট টাইম বলছে আমরা ছবি তুলছিলাম, ওগুলো তো হারাই গেছে। সেকেন্ড টাইম বিয়ের পরে ও আমাকে নিয়ে ছবি তুল। এর মাঝখানে আমি কি একটা হিন্দু ছেলের সাথে কথা বলা শুরু করি, একটা ফোনও গিফট করে, আমি ওকে না জেনে ফোনটা চালাই। আমার চিন্তা ভাবনা যেটা বলে, সে হচ্ছে আমার থেকে দূরত্ব করছে, এই জন্য সে দূরত্বের ফাঁকে আরেকজন ঢুকতে পারছে। এই ব্যাপারটা আপনি ঠিকই বলেছেন। যে ঘটনাটা ঘটেছে আপনার লাইফে, এত কিছু যে হচ্ছে আপনার লাইফে, এটার কারণ হচ্ছে যে আপনার বাবা মায়ের একটা বাজেভাবে বিয়েটা হয়েছিল। তো যেটা বলছিলেন যে একজন যদি সুযোগ দেয় আরেকজন ঢোকার, তাহলে তখনই কিন্তু ঢুকতে পারে, এবং সেটা সুযোগ নিয়ে আরো একজন অন্য পথে চলে যায়। যে আপনার হাজবেন্ড সুযোগ দিয়েছে, আপনি কারোর সাথে কথা বলছেন,
সে কেমনই স্বামী, তারই ঘরের ভিতর তার ওয়াইফ একটা ফোন, পার্সোনাল ফোন ব্যবহার করলো, কথা বললো একজনের সাথে, সে বুঝতে পারলো না, কারণ সে আমার তো অমনোযোগী ছিল, এই জন্য সে বুঝতে পারেনি। কেউ যদি বলে মেয়েটা বাজে, হ্যাঁ আমি বাজে, ও আমাকে ফোন দেয়, আমি ফোনে কথা বলি, এর মাঝখানে তার সাথে আমার অনেকটা একটা ভালো হয়ে যায়। এদিক দিয়ে দেখা যায় যে মানে ও যদি খালি গা থেকে এখানে টাচ করে ওখানে, কেমন যে ভাইয়া করে আমি মানে বলে বুঝতে পারবো না। আমাকে কি দেখতেছেন, আমি এত পরিমাণ কাজ করছি, এত কিছু, আমি এমনও দিন গেছে যে আমি রাত 12টা পর্যন্ত জেগে থাকছি, আমার শ্বশুর আসবে, আমি তাকে খাওয়াবো, নিজে খাবো, ঘুমাবো, সবাই ঘুমিয়ে থাকবে। আচ্ছা, আমি চিন্তা করলাম ঠিক আছে, তুই যদি ওকে নিয়ে হ্যাপি থাকিস থাক। তারপরে হচ্ছে আমি খালতো বোনের সঙ্গে কন্ট্যাক্ট করি যে আমি ওখানে আসবো। আমি ওখানে চলে যাই, এদিক দিয়ে জানাজানি হয়ে যায় যে আমি ওর সাথে কথা বলেও আমাকে ফোন গিফট করছে, হ্যান ত্যান, এগুলো সব জানাজানি হয়ে যায়। তারপর হয়েছে কি যে আমি ওর জন্য চলে যাই, পরে তো ওকে পুলিশ দিয়ে নেওয়ায়, অনেক মারধর করায়, অনেক কিছু করায়, পরে ও আমাকে করে কি আবারও নিয়ে আসে, মানে আমার যে হাজবেন্ড, ফোর্থ টাইম। কিন্তু ওর প্রতি আমার ঘৃণাটা কিন্তু রয়ে গেছে। ওর সাথে আমি ছবি তুলি, মানে রিলেশন বলেন, বিয়ের সংসার বলেন, এতদিনের বয়সে 3টা ছবি তুলি, মানে ফিল্মের যে নায়কটাকে যেভাবে স্টাইলিশ ভাবে তুলি সেইভাবে তুলি। ছবি 3টা তুলছি। আমার যে ছোট যেটা ননদ সেটা কিন্তু সঙ্গে ছিল, আর ওরা 3জন, মানে বড় বোনটা, ওর আব্বু আম্মু সবাই মিলে বেড়াইতে গেছিল। মানে ওই আমার শ্বশুর শাশুড়ি যেদিন আসছে, মানে আমরা যে বড় করে আনছি, ছবি 3টা দেখে খুব খুশি হয়েছে, আমার শ্বশুর শাশুড়ি অনেক হাইসা ফেলছে। ও করলো কি, ও আইসাই আমার মুখের সামনে বলছে কি বিপ্লব ভাইয়ের ছবিটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু ওর ছবিটা ভালো হয়নি। তারপর করলো কি, আমি যখন আমাদের বাড়িতে গেছি, আয়সা দেখি কি আমার রুমের অবস্থা একদম কাহিল, আমার ছবির মুখগুলো কাটা। যেটা কে করলো? আচ্ছা, আপনার শ্বশুর শাশুড়ি কি জানতো যে আপনি যে ব্যাপারগুলো সাসপেক্ট করতেন বা যেগুলো দেখেছেন? ওরা এইটা নিয়ে উল্টো আমাকে খারাপ বলতো, যে আমার চিন্তা ভাবনা ভালো না। তারপরে হচ্ছে মানে আমি করলাম কি, ওর বন্ধু আসলো, আমার হাজবেন্ডের বন্ধু আসলো, মানে আমাদের এলাকার আরেকটা মেয়ের মানে হাজবেন্ড ছিল, ওই মেয়েটা আবার করছে কি অন্য ছেলের সাথে চলে গেছে। ওর ওই ছেলেটা আবার ভালো ইনকাম করতো, মানে সবকিছুই ভালো ছিল। তো ও শুধু মনে মনে চিন্তা করতো যে বিপ্লব কোনো ইনকাম করে না, ওর ফ্যামিলি ভালো না, ওর বাড়ি ঘর ভালো না, ওর ঘরে যদি এত সুন্দর বউ থাকে তাহলে আমার ঘরে কেন থাকবে না। তো ও আবার আমাকে অনেকটা পছন্দ করতে শুরু করে। ও হঠাৎ করে এক কথা দুই কথা বলতেছে, ভাবি একটা কথা বলবো? আমি হ্যাঁ বলেন। ও আপনার মতো যদি একটা বউ আমি পাইতাম, আমার জীবনটা মানে ধন্য হয়ে যেত, আমি তাকে একদম মাথার উপর করে রাখতাম, মানে আপনার মতন আর কোথায় পাবো, আপনি হলেই ভালো হতো, মানে এক কথা দুই কথা বলে ফেলছে। এটা কিন্তু ও একটা সুযোগ নিল, আর আমিও সুযোগটা দিচ্ছি, কারণ আমিও জানতেছি যে ও আমাকে অনেক বেশি পছন্দ করে ফেলছে, এবং এই সুযোগটাও কিন্তু আপনার হাজবেন্ডের কারণেই পেয়েছে। হ্যাঁ, তো হঠাৎ করে সে আমাকে ঢাকা থেকে ফোন দিল, তো দেখেন আমি এত ঘুরাই পেঁচায় কথা বলতে পারি না, এত প্রেম প্রীত পারি না, একজনের সাথে প্রেম করলাম, বিয়ে করলাম, সে তো চলে গেল, তো এখন আপনাকে বলতেছে আপনি কি হচ্ছে আমার জীবনে চলে আসতে পারবেন? মানে উনি কি বিয়ে করেছে, সেই বিয়েটা আমাকে ফেলে চলে গেছে? হ্যাঁ, মেয়েটা চলে গেছে। তো হচ্ছে এরকম কথা বলবো, তো আমি বললাম যে হ্যাঁ আমি আপনার সঙ্গে যাব। ও আমাকে নিয়ে গেল, আমি চলে গেলাম ওদের বাড়ি থেকে, আমাকে ওদের বাড়িতে নিয়ে গেল। বাড়িতে আবার ওকে সবাই একটু মানতো। প্রথম দেখলাম ভালোই, কেউ কোনো সাউন্ড করলো, একটা আছে না ফ্যামিলিতে একটা হঠাৎ করে মেয়ে আনলে কত সাউন্ড, কত সবই নর্মাল। পরে এদিক দিয়ে তো আমাকে অনেক খোঁজাখুঁজি করতেছে, ওর টার্গেট যে আমি ওখানেই গেছি, ওর সঙ্গেই গেছি। ও ডাইরেক্ট ওদের বাড়িতে গেল, আর যে দেখলো আমি ওখানে, পরে তো ও আমাকে ওখানে গায়ে হাত তুলে। আচ্ছা, আপনি গেলেন কি হিসেবে? মানে ওকে বিয়ে করবেন? ওকে বিয়ে করা নিয়ে আমি চলে গেছি। বিয়ে করে ফেলছেন? না, আমি তো জাস্ট গেছি ওদের বাড়িতে। কিভাবে আগে বিয়ে করতে হলে তো আমাকে ওকে ডিভোর্স দিতে হবে, তাছাড়া বিয়ে করতে পারবো না। তারপরে আপনাকে নিয়ে গেল কিভাবে, একটু ঘটনাটা বলেন। নিয়ে গেল ও হচ্ছে মানে আমি ওখানে বসে আছি, ও হঠাৎ করে এসে উপস্থিত, পরে আমাকে 2-4টা থাপড় টাপড় দিল। ওর মা আসলো, বলতেছে তুমি কেন মেয়েটাকে মারতে? বলছে আমার বউ হয় এটা সেটা, ওর সাথে আমার এতদিনের সম্পর্কে হ্যান ত্যান সব বললো বিস্তারিত। বলার পরে হচ্ছে ও আমাকে ওখান থেকে নিয়ে গেল। না, আপনি যে আপনার হাজবেন্ডের ফ্রেন্ডের সাথে গেলেন, হ্যাঁ, কিভাবে গেলেন? ও আসলো, আপনি বের হয়ে গেলেন জাস্ট? হ্যাঁ, ও আসছিল, আমি জাস্ট বের হয়ে আমাদের বাস স্ট্যান্ডের দিকে একটু গেছি, আর ও ওখানে এসছে, ওখান থেকে ওদের বাড়িতে আমাকে নিয়ে গেছে। মানে বাসা থেকে না জানিয়ে আপনি বের হয়েছিলেন? না জানি আমি চলে যাই। যাই হোক, আপনার হাজবেন্ড পরবর্তীতে আসলো ওর বাড়িতে? হ্যাঁ, সেখানে যাই। নিয়ে আসার পরে আমার তো একটাই কথা, আমি তোর কাছে থাকবোই না। ও হচ্ছে ফাঁসি নিতে যায়, এটা করে সেটা করে। আমি বলছি তুই আমাকে যত হুমকি দিস কাজ আর হবে না। এর মাঝখানে আবার ওর সাথে আমি ফোনে কথা বলি কন্টিনিউ। না, মানে আমি একটু বোঝার চেষ্টা করি। আপনি যে ওর ফ্রেন্ডের সাথে চলে গেলেন, আপনি ওখানে তো থাকলেন? হ্যাঁ, ওখানে আমি একটা দিন ছিলাম, তারপরে ও গেছে, যে আমাকে নিয়ে আসছে আমাদের বাড়িতে। আপনাদের বাড়িতে নিয়ে আসছে? তো আপনাকে যখন নিয়ে আসলো, তখন যার সাথে আপনি চলে গেলেন সে কিছু বললো না? ও তো ওই মতো কিছু বলেনি, কারণ ওর বাড়ি ছিল, সিন ক্রিয়েট করলে তো ও ফাইসা যেত, একজনের বউ। হ্যাঁ, যার বউ সেই দিতে আসছে, সিন ক্রিয়েট করে নাই। তো হচ্ছে নিয়ে আসলো, তারপর কন্টিনিউ কথাবার্তা বলতাম। তো একদিন ও আমাকে বললো কি যে দেখো তুমি যদি আমার কাছে না আসতে পারো, মানে কয়েকদিন মাত্র, এই কয়েকদিন আবার আমাদের বাড়িতেও চলে আসছে, ঘর টর তুলছে, ও এখন আমাদের বাড়িতে থাকবে। ও কোনো ইনকাম করে না, কিছু না, উল্টা আমার বাবা মার টাকা ভাঙ্গা ওরে খাওয়াইতে হচ্ছে।
বাট ওর সাথে আমার এতদিনের রিলেশন, সংসার জীবন, ও আমাকে ভালোবাসা দিবসে 2টা ফুল এনে দিছে। এই 2টা ফুলের জন্য ওর মা আর ওর বোন আমার সঙ্গে ঝগড়া করছে। তারপরে যেটা হলো যে আমাদের বাড়িতে থাকলাম, ঘর টর তুলে দিল। এখন আমি ওর সাথে কথা বলি ফোনে। তো কথা বলার পরে ও আমাকে বলতেছে যে তুমি কি আসবা কি না আসবে। আমি বলতেছি আমি কিভাবে যাবো, আমার বাড়িতে 2টা গেটেই তালা থাকে, আমার যাওয়া অসম্ভব। বলতেছে যদি তুমি আসতে না পারো তাহলে খেয়ে মরে যাও। এই ওষুধের নামটা লাইফে ফার্স্ট শুনলাম। আমাদের আরেকটা মক্কেলের এন্ট্রি হচ্ছে মাত্র, সে আমার স্কুলে আমাকে পছন্দ করতো, বিয়ের প্রস্তাবও দিছিল, বাট এইসব এরা যারা কাহিনীতে চলে গেছে। এখন সে আমাদের বাসায় যাওয়া আসা করতো জাস্ট আমাকে দেখার জন্য। তো তাকে আমি একদিন বললাম যে রাজু ভাই আপনি নাকি আমাকে খুব ভালোবাসেন, বাসিত। আচ্ছা, আপনি যে আপনার হাজবেন্ডের ফ্রেন্ডের সাথে চলে গেলেন, ওই পার্ট এখানে কি স্টপ? মানে চলে যাব তার কাছে কিভাবে যাচ্ছি এটা যে সেটা দিস ইজ দ্য প্রসেস। হ্যাঁ, ওকে। তখন আমি তো সারা রাত ফোনে কথা বলে চুপ করে, আর আমি তো সারাদিন ঘুমাই। আর আমি অনেকে বলছি যে আমার না 5টা 100 ml যেটা আমার ওটা লাগবে। তো বলতেছে কেন, তুমি কি এটা খাও? তো বলতেছে আচ্ছা ঠিক আছে আমি এনে দিব। উনি আমাদের বাসায় আসে যে আমার তো বের হওয়া বন্ধ। পরে তো উনি আমাকে ওটা নিয়ে আসছে, আমার রুমে বসলাম। এখন আমি বলতেছি আপনি কি আনছেন? তো বলতেছে হ্যাঁ আমি আনছি। তো বললাম আপনি এখানে রেখে চলে যান, আমি নিয়ে নিব। তো বলতেছে কি যে এটা দিব এক শর্ত। আমি বলছি কি শর্ত? বলছে আমাকে একটা কিস দিলাম, তুই বাইরে আমাকে জুতা পিটা করবো। ওরা বের হয়ে চলে গেছে, ভয় পাইছে অনেক। পরে আমি করলাম কি, ফার্স্ট ট্রাই করার জন্য আমার হাজবেন্ডকে একটা খাওয়াইলাম। আচ্ছা, আবার গরম দুধের সঙ্গে, পুরাই সেন্সলেস কোন অবস্থানে পরের দিন পর্যন্ত, মানে প্রায় 72 ঘন্টা একটা রিয়াকশন ছিল। আচ্ছা। তারপর আমি চিন্তা করলাম যে আমার যদি এখান থেকে এই আজব থেকে যদি বের হইতে হয় তাহলে আমার সবাইকে এটা খাইতে হবে, কোনো উপায় নেই। আমি আমার আব্বুকে একটা, দাদিকে একটা, মানে এইভাবে ফ্যামিলির কয়েকজন যারা আর কি বেশি সজাগ থেকে তাদেরকে দিয়ে দিলাম। কাউকে দিছি পানের ভিতরে, কাউকে দিছি চায়ের ভিতরে, এইভাবে দিয়ে দিলাম। আচ্ছা। পরের দিন সকালে আমি পুরাই ফ্রি। ও কিন্তু ওই রাত্রে চলে আসছে, আমি ওকে ফোনে বলে দিচ্ছি চলে আসার জন্য। আমি ওখান থেকে বের হয়ে জাস্ট চলে আসছি। এই যে চলে আসার পরের থেকে ওর মুখ আমি আজ পর্যন্ত আর দেখিনি। ওকে। চলে আসলাম ঢাকায়। আপনি চলে আসলেন কার সাথে? ওর ফ্রেন্ডের সঙ্গে, যা বাড়িতে গেছিলাম আবার ও নিয়ে আসলো, তার সঙ্গে চলে আসলাম। বাট আমি চিন্তা করছি যে না, জীবনের তো একটা জায়গায় গিয়ে স্থির হতে হবে। এতদিন হয়তো বা হাজবেন্ডের কোনো ভালো ইনকাম ছিল না, বা অনেক সংসারটা গুছাইতে পারি, কিন্তু এখন তো তা আছে, গুছাই নিতে পারি সংসারটাকে। আসলাম আমি এখন যেখান থেকে আসছি ওই এলাকায় আমি আসলাম। আচ্ছা। আসার পরে তো ঢাকা শহরে তো মানুষের চোখ অনেক খারাপ জিনিস, আর প্রতিটা মহল্লায় কিন্তু কিছু কিছু কুটকামা ছেলে পেলে কিছু থাকে। তো সবার নজর এক পর্যায়ে আমার উপরে। আচ্ছা। মানে ও আবার ওই সময় করলো কি আমার নামটা চেঞ্জ করে দিল, ঠিক আছে? তখন আমাকে সখী নামটা দিয়ে দিল। ও নামটা চেঞ্জ করছে এই জন্য যদি ও এসে খোঁজাখুঁজি করে। আগে আমরা বাসা নিলাম, ও অনেক সময় করতে কি আসতো না, ওর যে অফিসে ওখানেই থেকে যেত, শুধু এসে দেখে টেকে যেত কিছু লাগবে কিনা, এগুলো দিয়ে যেত। পরে অনেক দিন ওখানে থাকলাম। তারপর ও কিছুদিন থাকার পরে না ও ওদের বাড়িতে নিয়ে গেল। কারণ নিয়ে গেল এই জন্য যে ডিভোর্স করে বিয়ে করে তারপরে নিয়ে আসবে। আচ্ছা। চিন্তা করলো, ওদের বাড়িতে জানাইছে যে মা দেখো এরকম এরকম কাহিনী, মেয়েটাকে আমি নিয়ে আসছি, এখন মেনে নাও, কি আর করবা। ও আমাকে নিয়ে গেল ওদের বাড়িতে রেখে আসলো, মানে ওই জায়গায় সবকিছু করলো, ডিভোর্স করাইলো, বিয়ে করাইলো। তারপরে যে হাজবেন্ড হয়ে গেল, তার মামাদের বাড়িতে আবার বেড়াইতে নিয়ে গেল। ওর মামা আমাকে দেখে পছন্দ করছে, ওর মামার বউ আছে, সবই আছে। উনি আমার ফোন নাম্বারটা ঢাকা থেকে অ্যারেঞ্জ করছে। আচ্ছা। তখন আবার কি আমার ফোনে অটো রেকর্ডিং চালু ছিল। ও আসার পর আমি ওকে ফোনের সবগুলো শুনাইলাম। পরে ওর সঙ্গে ওর মার সঙ্গে তুমুল ঝগড়া হয়ে গেল। পরে তখন আমাকে ও আমাকে ডিসেম্বরের কয়েকদিন, মানে মাসের শেষে থাকা অবস্থায় ও আমাকে আবার ঢাকায় নিয়ে আসলো। চলে আসলাম ঢাকায়। প্রত্যেক মানুষই কিন্তু বলে যে আমার একটা ড্রিম গার্ল আছে, আমার একটা ড্রিম বয় আছে, এটা তো থাকে, বাট তাকে খুঁজে পাওয়া খুবই মুশকিল। তো আমি এরকম করে হঠাৎ করে আমার ফোনে একজনের সঙ্গে আমি কানেক্ট হই। আচ্ছা। পরদিন আমি তাকে দেখি, মানে সে যেভাবে হোক আমার চোখের সামনে আসে, জাস্ট তাকে দেখে আমি ফিদা হয়ে যাই। আমার হাজবেন্ড আবার তখন করতো কি, ওই যে আগের যে বউ ছিল তার সাথে কথা বলা শুরু করছে। আচ্ছা। আমি তখন বুঝে গেছি যে যার সাথে আমার 6-7 বছরের পরিচয়, সে যেহেতু আমাকে এত বড় একটা ধোঁকা দিতে পারছে, তো এ যে আমাকে দিবে না তার কোনো গ্যারান্টি নেই। কারণ সে আমার অতীত সম্পর্কে জানে। আমার এমন কেউ যদি আসে যে আমাকে চিনে না, জানে না, সে আমাকে এতটুকু হলেও রেসপেক্ট করবে। তখন করি কি, আমি ওই যে যাকে আমার পছন্দ হয়, যে আমার এখন হাজবেন্ড, আচ্ছা, তার মানে তার সাথে আমি রিলেশনটা আমি শুরু করি। মানে আপনার 4 জন হাজবেন্ড? জি। এতক্ষণ যা বলছি এগুলা ছিল মানে আমার জীবনে আমার না বুঝ মানে এগুলো ঘটে গেছে। আর এখন যেটা বলবো সেটা আমার শখ জ্ঞানে আমি নিজে যে সব কাজগুলো করছি শুধুমাত্র তার ভালোবাসার জন্য। আচ্ছা। দিন যাচ্ছে আমি ওর থেকে পিছিয়ে যাচ্ছি। আচ্ছা। এর থেকে পিছিয়ে ওর দিকে আমি আগাচ্ছি, মানে মন থেকে পুরো আমি দুর্বল হয়ে গেছি। এর মাঝখানে অনেকগুলো মেয়ে আমাকে চেট দেওয়া শুরু করলো।
যে ওর লাইফ থেকে সরে যাওয়া, হ্যান তেন। তারপর আমি বলছি যে ও তো তোমাদের বয়ফ্রেন্ড, প্রেমিক, হাজবেন্ড তো কারো না, যদি কারো হাজবেন্ড হয় সে এসে আমার সাথে কথা বলতে। সবাই বলে যে হ্যাঁ ও হচ্ছে একটা মেয়ের সাথে একবার রুম ডেটিং করলে মেয়েটাকে ছেড়ে দেয়, হ্যান তেন এগুলা। ওর সাথে আমার রিলেশনটা আস্তে 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 অনেক দূর চলে আসছে। এর মাঝখানে আমি ওকে কয়েকবার টাকা পয়সা দিয়ে হেল্প করছি এবং সেটা ও দিয়েও দিছিল। আচ্ছা, তখন আপনি থার্ড হাজবেন্ডের সাথেই আছেন? হ্যাঁ, আমি তার সঙ্গে আছি। এবং তার দিন দিন আমি যার লাইফে গেছি তারই টার্গেট ছিল আমাকে সারা জীবন রাখবে এবং আমাকে রেখে অন্য মেয়ে, তাহলে তো আমি মেয়ে নামে কলঙ্ক হয়ে যাচ্ছি। পরে হচ্ছে 15 ফেব্রুয়ারি ওর অফিসের ওখানে যাই, ও আমাকে এক কাপ কফির জন্য ইনভাইট করে। সে যেহেতু ঢাকা শহরে 14 বছর থেকে থাকে, সে হাজারো সুন্দরী মেয়ে দেখছে, আর ঢাকা শহরে আমার থেকে হাজারো সুন্দরী আছে। আমি চিন্তা করছি রূপ দিয়ে তাকে গলাতে কখনই পারবো না, যদি তাকে আমি ইমোশনাল ভাবে আমার কাবুতে আনতে পারি তাহলেই পারবো, না হলে সম্ভব না। তো 21 ফেব্রুয়ারিতে ও হচ্ছে ওর এক মানে বড় ভাই তুল্য ফ্রেন্ড আছে, তার সাথে আমাকে মিট করাই দিবে। তো উনি তো দেখে ওকে বললো যে দেখ জীবনে তো অনেক কিছু করছিস, তবে আমি বলবো যে সব চিন্তা ভাবনা শেষ করে দিয়ে এই মেয়েটাকে নিয়ে তুই বিয়ের স্বপ্ন দেখ। তো বলার পরে এরকম তার সাথে আমার সম্পর্কটা দিন দিন আরো বেড়ে যায়। পরে আমি এক পর্যায়ে চিন্তা করলাম যে এইভাবে হবে না, যেহেতু সে রুম ডেটিং এ গেলে ছেড়ে দেয়, আমি যেই দেখবো সে কিভাবে আমাকে ছাড়ে। আমার এটা চ্যালেঞ্জ ছিল। সে আসলেও আমাকে ভালোবেসে ফেলছে, এরকম কিছু আমি বুঝতেছিলাম ওই সময়। 10ই মে আমি তাকে নিয়ে যাই, 2017 10ই মে। এতদিন আমাদের সম্পর্ক চলে আসছে প্রায় এতদূর। কোথায় নিয়ে গেছে আমি সেটা বলতে চাচ্ছি না, মানে যাই হোক একটা রুমেই নিয়ে গেছে আর কি। নিয়ে যাওয়ার পরে এসে অনেক কথাবার্তা বললো, আমি আরো অনেক ইমোশনাল কথাবার্তা তাকে বলে ফেলছি ওই মুহূর্তে। তারপরে সে মানে সে আমাকে টাচ করবে আর কি। তো আমি বলছি যে ঠিক আছে আপনি আমাকে টাচ করেন। কথাবার্তা বলতে মানে আমি বলছি আমার ফ্যামিলিতে কে কি আছে, বলছি যে মা বাবার আদর কিছু পাইনি, মানে অনেকটাই সে আমাকে চিনে গেছে, বা এটাও জানতো যে ওর সাথে আমার বিয়েটা সেটা হচ্ছে জোরপূর্বক। এমনও বলছি টেস্ট করে যে আমি এখনো টেক 9 টেস্ট করে আপনি আমাকে বিয়ে করেন। আমি তাকে শুধু আমি পরের কথা চিন্তা করি, আমি চিন্তাছি এখন তাকে কিভাবে আমি কন্ট্রোলে রাখবো। তো নিয়ে গেলাম ওখানে, মানে ও আমাকে নিয়ে গেছে আর কি। তারপরে ও আমাকে বলছে আমি তোমাকে টাচ করতে পারি, টাচ করার সমস্যা নেই, কিন্তু আমার একটা শর্ত আছে। তো বলতেছে কি, আমার মাথায় হাত দিতে হবে। মাথায় হাত দিল যে তুমি আমাকে বিয়ে করবে এটা বলো। তো না কসমটা খাইলো, আচ্ছা যাও যদি কখনো আমি বিয়ে করি তোমাকেই বিয়ে করবো বললো। তো আমাকে এখানে টাচ করতে কিছু বলতেছি, এখন ওর মন অন্যরকম কিছু, মানে ও আমার সঙ্গে একটা শারীরিক সম্পর্কে যাবে, সমস্যা নেই, কিন্তু আরেকটা কসম কাটতে হবে। তো বলছে কি, আমি বলছি তুমি আমার হাত রেখে বলো তুমি আজকে আমাকে টাচ করার পরে কখনো আর কোনো মেয়েকে টাচ করতে পারবে না, পারবা এরকম কোনো কথা বলতে। ও বলছে এটা কিভাবে সম্ভব, আমি এতদিন কিভাবে থাকবো, আমি যদি তোমাকে বিয়ে করি 3 বছর পরে বিয়ে করব, আমি কিভাবে তোমার হচ্ছে 3 বছর থাকবো এইভাবে। আমি বললাম দেখো আমি হচ্ছে কথাই না, আমি কাজে বিশ্বাসী, যদি পারো আমার মাথায় হাত রেখে তুমি আমার সঙ্গে সারা রাত এখানে থেকে যাও, আমার কোনো সমস্যা নেই, না হলে ভাই আমি পারবো। এক পর্যায়ে ও করলো কি জানি না কোথেকে ওর মনে এই ফিলিংসটা আসলো, ও আমার মাথায় সেই কসমটাও কেটে ফেললো যে যাও ঠিক আছে আমি তোমার মাথায় হাত রেখে কসম খেলাম আমি তোমাকে স্পর্শ যেহেতু করছি আর কখনো কোনো মেয়েকে স্পর্শ করবো না বললো। বাট আমি বললাম ঠিক আছে এখন তুমি সবকিছু করতে পারো। ও কিছুই করতে পারলো না, মানে করলো না। লাইফে ফার্স্ট এমন কোন মেয়ে ছিল যে ওর সাথে রুম ডেটিং এ যে আস্ত ফিরে এসেছে। ওখানে আমাদের কয়েকটা ছবি ছিল, তো এগুলো ওর ফোনে যাই হোক 1-2 এভাবে দেখে ফেলো অনেক ওই মেয়েটার সাথে ওর সম্পর্ক। পরে যেদিন এইরকম ঘটনা হয়েছে আমার যে হাজবেন্ড সে জেনে যায় যে আমি এরকম 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 সম্পর্ক, আমি গেছি কখন আসছি কখন এরকম সব জেনে যায়। সেদিন তার সাথে আমার তুমুল ঝগড়া হয়। তো আমি পরের দিন আমি চলে যাই, মানে চিন্তা করছি বাড়ি চলতে। আর ও আমাকে যেই জায়গার কথা বলছে ওর বাড়ির কথা, সবাই আমাকে বলতো যে ওর বাড়ি বরিশাল, বরিশালে তো আমার পক্ষে বিয়ে করা সম্ভব না, আমি হচ্ছে উত্তরবঙ্গের মেয়ে। তো আমি চিন্তা করলাম যে যেহেতু আজকে ও বলছে ও দেশের বাড়িতে গেছে, আজকে যদি আমি এখান থেকে রওনা দিই ঢাকা থেকে, তাহলে আমি এক্স্যাক্টলি জানতে পারবো যে ওর বাড়িটা কোন জায়গায়। আমি চলে যাই, আমি একাই আমার হাজবেন্ডকে বলি ঠিক আছে তুমি আমাকে যেহেতু ঢাকায় রাখবা না আমি থাকবো না, ঠিক আছে যাক আমি চলে যাচ্ছি তোমার বাড়িতে। যাওয়ার সময় ও যে ঠিকানাটা দিয়েছে আমি সেখানে নেমে পড়ি, ওকে আমি ফোন দিই যে তুমি যেহেতু বলছো তোমার বাড়ি এই জায়গায় তাহলে তোমাকে আসতেই হবে, তুমি আসবে না কেন? ও এখন বলতেছে তুমি আমাকে চিনো না আমি যাবো না। আমাকে তোমাকে চিনার দরকার, আমি নিজেকে চিনি, তোমাকে আজকে আসতেই হবে। ও চলে আসছে পরে দেখা সাক্ষাৎ এসে পরে আমি কনফার্ম হলাম যে না ওর বাড়িটা ওই জায়গায়। 6টার দিকে আবারও গাড়িতে তুলে দিছে, আমি ঠিক টাইমে আবার বাসায় যা পৌঁছাই গেছি। শ্বশুর বাড়িতে চলে যাওয়ার পরে আমি করি কি আমার ফোন দিয়ে আমি ঢাকায় থাকাতে একটা ফেক আইডি খুলছি, সেই আইডি দিয়ে মানে আমার অনেক নিউজ যেগুলো জানলে ও আরো বেশি আমার প্রতি দুর্বল হবে বা আমাকে সম্মান করবে, ফেক আইডি দিয়ে ওগুলো ওকে আমি জানাই দিচ্ছি। ও আজ পর্যন্ত জানে না যে কয়টা ফেক আইডি, ও আজ পর্যন্ত জানে যে এই ফেক আইডি গুলো আমার ছিল। ফেক আইডি খুলে ওকে ফার্স্ট টাইম ট্রাই করি
সবগুলো দিয়ে যে প্রেম করে কি না করে, করতে চায় না, যেটা সত্যি কথা করেনি। ওই একটা ফেক আইডি ছিল, আমার এখানে কিছু মেসেজ আছে, আপনি চাইলে পরে দেখতে পারবেন। আচ্ছা, সেগুলো হচ্ছে ওর সাথে আমার মেসেজিং হয়, মানে আমার কোনো বিপদ হয় না, আমি তারপর ওকে জানাই এটাই দেখার জন্য যে আমার বিপদে কতটা মানে হয়ে যায়, মানে কতটা ঘাবড়ায়। মানে আপনি যে ফেক আইডিটা থেকে ওকে জানাতেন, মানে বলতাম যে আমি ওর একটা ফ্রেন্ড, আপনার সঙ্গে অ্যাড হয়েছিলাম, আপনার সাথে রিলেশন করার জন্য, আপনাকে দেখে অনেক পছন্দ হয়েছিল, বাট সেটা তো হলো না। তো ও বলতো যে সমস্যা নেই, আমার সাথে ভালো মন্দ কথাবার্তা বললেন। তো ও আবার বলতো যে ভাইয়া আজকে এইটা হয়েছে ওটা, মানে এই সিস্টেমে ওকে জানাইতাম আর কি, এই সিস্টেমে এগুলো জানাইতাম। তো এইভাবে একে একে অনেক নিউজ দেই, অনেক কিছু করি। আর এর মাঝখানে হচ্ছে ওকে আমি মানে টাকা পয়সা দিয়ে হেল্প করি। তো এক পর্যায়ে দেখা যায় কি যে আমি আরেকটা খবর পাইলাম যে আমার যে হাজবেন্ড সে ঢাকায় যে থাকে, ওই যে বললাম যে একটা মানে বাচ্চার মার সঙ্গে সম্পর্ক ছিল, সে আবার ওই মেয়েটাকে নিয়ে আমার রুমে এক রাত ছিল। তার যদি আমার ওতে মায়াই থাকতো, সে তো আমি চলে যাওয়ার পর, মানুষ একটা কুকুর যদিও পালে, যদি সে চলে যায় তার মধ্যে একটা মায়া থাকে। আমি একটা মানুষ তার সঙ্গে এতদিন এই রুমে থেকে গেছি, সে কিভাবে তার পরের দিন রাতে অন্য একটা মেয়েকে নিয়ে থাকলো, তার আমার প্রতি কোনো মায়া নেই, এটা বুঝতে আমার বাকি নেই। তার থেকে বড় কথা হচ্ছে সে আমার খালাতো বোনকে চিনে না, জানে না, ফেসবুকে পরিচয় হয়েছে, সে তাকে টাকা দিয়ে দিছে। আমি তাকে এমনও বলছি যে যেহেতু তুমি আমার সাথে যদি সংসার করতে যাও, তুমি যদি ফকিরে 5 টাকা দিতে যাও, আমাকে ফোন দিয়ে জানিয়ে দেবে, কথার কথা বলছি। তুমি আমার খালাতো বোনকে টাকা দিয়ে দিলা, কোন উদ্দেশ্য দিলা, কেন দিলা, তুমি তো আমার কাছে একবার জানতে তো চাইতা, তাও চাও। পরে যাই হোক, এগুলো দেখার পরে এক কথা দুই কথা আমি ওকে মানে দিনে দিনে ওই ফেক আইডি দিয়ে অনেক কিছু বলে, জাস্ট অনেক মিথ্যা কথা বলে, মানে ওরে পুরো যে ব্যক্তি এত মেয়েরা ওর সাথে প্রেম করে গেছে, এমন রেকর্ড আছে, 5 বছর 6 বছর 4 বছর যে মেয়েরা মরতে পর্যন্ত গেছে, মেডিকেলে ভর্তি হয়েছে, আমি এগুলো সবই শুনছি, পরে সবই জানি। কোন মেয়ে আজ পর্যন্ত ওকে মানে এমন ভাবে করতে পারে না যে সে বিয়ে করতে চাবে বা বিয়ের জন্য প্রস্তুত, মানে ওই ইনিশিয়েটিভটা কেউ নিতে পারেনি, কেউ পারেনি। তো সে আমাকে ফাইনালি বললো এই যে হচ্ছে কুরবানি ঈদের আগে যে তুমি চলে আসো, আমি তোমাকে বিয়ে করবো। আচ্ছা, সে বলল। তারপরে আমি সেখান থেকে আমাদের বাড়িতে গেলাম থাকার জন্য বা বেড়ানোর জন্য। আমাদের বাড়ি থেকে বাড়িতে যাওয়ার পরে থেকে ওখান থেকে যখন আসছি, মাঝ পথে আমি তার কাছে চলে আসছি। মানে অনেক কিছু হয়েছে এর মাঝখানে, যেরকম মানে অনেক ঝগড়াঝাটি হয়েছে আমার এই শাশুড়ির সঙ্গে, বিনা দোষে অনেক ঝগড়াঝাটি, হ্যান ত্যান অনেক কিছু করছে। আমার হাজবেন্ড পুরো পোল্টি নিয়ে নিচ্ছে, মানে তার কথা যে হচ্ছে আমি তাকে ভালোবাসি না, আমার কাছে যা কিছু আছে, আমার ফোন, মনে করেন জামা কাপড়, তারপর হচ্ছে আমার গয়না যেগুলো ছিল সব রেখে আমাকে ছেড়ে দিবে। আমার কথা, আমি কি বাজারে কোনো পণ্য নাকি যে তুমি আমাকে মন চাইছে ব্যবহার করছো, মন চাইছে ফালাই দিবা, এরকম আমার কথা ছিল। তারপর যাই হোক, এইভাবে হচ্ছে সে করে না, আমার লাইফ থেকে আস্তে আস্তে দূরে চলে যায়। আমি তার কাছে চলে আসি। সে আমাকে আনার পরে 1 মাস একটা ফ্রেন্ডের বাসায় রাখা মানে একটা মেয়ের বাসায় রাখার পরে তার সঙ্গে কোর্টে আমার ডিভোর্স করা। আমি একটু অসুস্থ ছিলাম, সে আমাকে চিকিৎসা করাইছে, পুরো সুস্থ করছে, করার পরে সে আমাকে কাজী ডেকে নিয়ে বিয়ে করছে। ওকে, এখন আপনার 4th হাজবেন্ডের সাথে আপনি আছেন, তাই তো? মানে আপনি বিয়ে করলেন, তারপরে আপনার হাজবেন্ডের সাথেও এখন আছেন, কিন্তু আপনি বললেন যে আপনি একটু খুব বাজে দিকে এখন চলে গেছেন। সেই ব্যাপারটা কি, কেন, মানে এখনকার প্রেজেন্ট সিচুয়েশনটা একটু মানে সেটা হচ্ছে আমি বলি খুব অল্পতে শেষ করে দেব, কারণ এটা অনেক দিকে গেছে, আবার অনেক দিকে জানি। এটা কিছুই না তেমন একটা, আবার অনেক কিছুই। যেটা হচ্ছে যে মানে আমাদের তো হঠাৎ করে বিয়ে শাদী হয়েছে, তো হঠাৎ করে তো আমাদের কাছে টাকা পয়সা ছিল না বা কোনো কিছু ছিল না। তো এইভাবে যাই হোক অনেক কষ্টের পরে এগুলো ম্যানেজ করতে পারছি। তারপরে হচ্ছে একটা প্রবলেম বলতে কি, আমি তো তারপরে অনেক ধরনের জবে ঢুকে যাই, যেমন আমি ইভেন্টের কাজগুলো করি। তো এই ধরনের একটা কাজ করতে করতে মানে মার্কেটে এক ছেলের সঙ্গে আমার পরিচয়। ওকে, আমরা এই মুহূর্তে একটা বিরতি নিচ্ছি। প্রিয় শ্রোতা, গল্পের এখান থেকেই আমরা আবারও ফিরে আসব। সুবর্ণার কাছে আমরা শুনবো তার এই 18 বছর জীবনের, এই যে 18টা বছর সে পার করেছে, এর মধ্যে সে জীবনটাকে কতভাবে দেখেছে, এই সমস্ত কিছুই শুনবো। সাথেই থাকুন, ফিরছি 4 মিনিটের ছোট্ট বিজ্ঞাপন বিরতির পরে। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920-তে। এবিসি রেডিও 89.2 FM আপনি শুনছেন, এবং আরজে সেতু আছি আপনার সাথে। এবং আপনি প্লিজ ফেসবুকে আমার সাথে কানেক্টেড থাকুন। আমার পেজ, যেটার ইউআরএল অ্যাড্রেসটা হচ্ছে facebook.com/setu.abcradio। এই পেজটি আরজে সেতু নামে আপনি পাবেন।
আর পেজটিতে লাইক দিয়ে আপনি আমার মেম্বার হয়ে থেকে যান এবং আমার সাথে সেখানে আপনি যোগাযোগ করতে পারবেন, যে কোনো ইনফরমেশন আপনি আমার কাছ থেকে পাবেন সেখানে। ওকে, সুবর্ণার কাছে যাচ্ছি। হ্যাঁ সুবর্ণা। আমার কথা হচ্ছে, এখন আমি একটা জিনিস বুঝতে পারি যে আমার হাজবেন্ডকে বিয়ে করার পরে আমার যে জেদ সেটা অনেকটা কমে গেছে। আচ্ছা। আগে যে আমার মনটা অনেক উড়ু ছিল, বা কেউ একটু কিছু করলে যে আমি চিন্তা করতাম যে হয়তো বা এর সঙ্গে আমি থাকতে পারবো না, কারণ সে আমার প্রতি যতটা দুর্বল তার থেকে আমি হয়তো বা 1% বেশি দুর্বল, আচ্ছা। আমি এটা মনে করি। আর সে হচ্ছে অনেক কড়া টাইপের লোক, মানে সে যেটা বলার সেটা স্ট্রেট বলবে, আর সে অনেক শক্ত এরকম। তো আমি মনে করি যে আমার লাইফে এরকম একটা হাজবেন্ডের প্রয়োজন ছিল, যাকে আমি ভয় করে চলবো। যেমন আমি যদি তাকে ভয় না করি, তাকে আমি কি মানলাম না গুনলাম না, তাহলে তো আমি থাকতেই পারবো না। সে যদি উল্টা আমাকে ভয় করে তাহলে তো আমার যেতেই সব হয়ে যাবে। তারপরে হচ্ছে এরকম ওই ছেলেটার সঙ্গে আমার পরিচয় হয়। ওই সময় আমার একটা প্রবলেম ছিল, মানে অনেকদিন যাবত চাকরি করতেছি, ইভেন্টের কাজগুলো এরকম বেতনটা ঠিক মতো দিতে চায় না, আমাদের ঘর ভাড়া খাওয়া থাকা। কেন, আপনার হাজবেন্ড কি চাকরি করতেন? সে চাকরি করতো, বাট তাদের অফিসে মাঝখানে কাজ কিছুদিন থাকে না, এরকম একটু সমস্যা দেখা দিচ্ছিল। লাভ এমন একটা জিনিস, তার সমস্যাটা আমার সমস্যা বেশি মনে হচ্ছিল। তো আমি হচ্ছে ওই ছেলেটা আমার প্রতি কেমন জিনিস একটু দুর্বল মানে কেমন জিনিস করতো আমাকে দেখে। আমি বলতাম যে ভাই আমার মনটা ভালো না, একটু ডিস্টার্ব করে। তো বলতেছিল যে কি হয়েছে, তো আমি বললাম যে আমার একটু প্রবলেম। তো উনি আমাকে 10,000 টাকা দিয়ে দেয়, বলতেছে ফ্রেন্ড হিসেবে দিছি। তার কথাটা মাথায় রেখে সে কিন্তু আমাকে ফ্রেন্ড হিসেবে দিচ্ছে, এখানে আমার বিয়ে হওয়ার না হওয়ার কিন্তু কোনো প্রশ্নই আসে, ফ্রেন্ড তো ফ্রেন্ড। পরে সে আমাকে 10,000 টাকা দেয়। তারপর হঠাৎ করে একদিন উনি জানতে পারছে যে আমার বিয়ে হয়েছে, আমার হাজবেন্ড আছে। উনি ভাবছে যে আমার হয়তো বিয়ে হয়নি, উনি কিন্তু ওই জায়গার স্থানীয় লোক, 2টা বাড়ি আছে এবং ব্যবসা বাণিজ্য আছে, উনি আমাকে বিয়ে করতে চাইছে, উনি একটা হুজুর। তো হচ্ছে বিয়ে হয়ে গেছে জানতে পারছে। পরে না উনি করলো কি, মানে অনেক রাগ করে ফেলছে। আর পরে না উনি আমার হাত থেকে ফোনটা নিয়ে গেছে। চলে যাওয়ার পরে উনি আবার করলো কি, আমি আবার সিম 2টা আমার খুলে নিছি, জাস্ট আমি মেমোরিটা খুলে নিতে পারিনি, কারণ তাড়াহুড়ায়। কেন আপনার কাছ থেকে আপনার ফোন নিয়ে গেল, আপনি আবার সিমও খুললেন কিভাবে? কি নিজে তো ফোর্সলি আপনার কাছ থেকে নিয়ে, হ্যাঁ মানে আর কি অনেক মানে জোর জবরদস্তি ভাবেই নিয়ে গেল। আচ্ছা। মানে সে তো নিতে চায়নি, তার সঙ্গে আরেকজন ছিল উস্কাই দিছে। আচ্ছা। দিতে চাই, কারণ সে নেক্সট টাইম ফোনটা সে আমাকে ফিরাই দিচ্ছে 2 দিন পরে। এখন মেমোরিতে মানে ফোনটা আবার উনিও নিতে পারি না, একটা মানে হিরোইন ছেলে সে মাঝখান থেকে নিয়ে গেছে। পরে ও আবার মেমোরিটা চলেছে, আমার মেমোরিতে আমার অসংখ্য ছবি, আমার হাজবেন্ডের ওই যে অনেক মেসেজ হচ্ছে, মনে করেন স্ক্রিনশট দেওয়া, মানে অনেক কিছু একটা মেমোরিতে আমার অনেক প্রমাণ নিয়ে গেছে। ওই ছেলে মেমোরিটা দিবে না। কিন্তু আপনার ফোনটা কেন নিল, এর উদ্দেশ্যটা কি? ওই যে আমি ওনাকে বলি নাই যে আমার বিয়ে হয়েছে, রাগ করে আর কি হাতাহাতি করতে যায়, ফোনটা আরেকজনে নিয়ে গেছে। আচ্ছা। মেমোরি দিবে না। পরে হচ্ছে মানে আমি তো অনেক নার্ভাস। পরে উনি আমাকে একটা ছোট ফোন দিল, আমি সিম 2টা লাগালাম। পরে তো আমার হাজবেন্ড আসছে, এখন আমি কি অ্যান্সার দিব, কি বলবো আমি তাকে? পরে এখন আমি বলতেছি যে ফোনে প্রবলেম হয়েছে, তো আবার এক সময় বলছে ফোন বেঁচে দিচ্ছে, মানে 2 দিন এরকম 2-3 রকম কথা। তো এর মাঝখানে বলি মানে জীবন একটু খারাপের দিকে যেটা গেছি, ওখানে এতটুকু খারাপ হয়ে গেছিলাম। সেটা কি এরকম হচ্ছে, বাণিজ্য মেলায় কিন্তু কাজের জন্য গেছিলাম এই বছর এই মেলায়। ওখানে যে একজনের সঙ্গে আমার পরিচয় হয়, এক ভাইয়ের সঙ্গে, আমি তার নামটা বলতে চাচ্ছি না কারণ অনেকে হয়তো তাকে চিনতে পারে। উনার যে মানে আমি এত হাই লেভেলের একটা লোকের কাছে গেছিলাম আর কি, সেই লোকটা আবার আমাকে দূর থেকে দেখে বলছে, মানে ওনাকে আবার বলছে ওই মেয়েটার ডিটেলস সবকিছু নেও, শুধু কখন মেয়েটা প্রবলেমের জন্য মানে প্রবলেমে পড়ে তোমার কাছে আসবে তখন তুমি আমাকে নক করবা। অনেক হাই লেভেলের একজন আমাদের দেশের। আমি এরকম সময় ফোন দিই যে ভাই আমার তো অনেক প্রবলেম, আমি যদি এখন আমার হাজবেন্ডকে বলি যে আমি ফোনটা তো বেঁচে দিচ্ছি, তাহলে তো আমার হচ্ছে 10,000 টাকা দিতে হবে। তারপরে আমি বললাম যে ভাই আমার একটু প্রবলেম হচ্ছে। তো বলতেছে তুমি মেলায় আসো। আমি গেলাম, তো বললাম সবকিছু। উনি আমাকে বলতেছে তুমি কি একজনের সঙ্গে একটু সময় কাটাতে পারবা, হ্যান ত্যান, আমাকে এই ধরনের কথা বলতেছে। আমি 2 দিক থেকেই চাপে পড়ে গেছি যে আমি কি করব। আচ্ছা। পরে আমি গেলাম, বিশ্বাস করেন ভাইয়া আমার 2 চোখের পানি যদি কোনো মানুষ দেখতো সে অটোমেটিকলি হ্যাং হয়ে যেত। আমি যখন যাচ্ছি ওখানে যাওয়ার পরও আমার 2 চোখের শুধু পানি পড়তে। সময় কাটাতে বলতে তার সঙ্গে একটা শারীরিক সম্পর্কে যেতে হবে, রাইট? এবং সেটা আপনি করলেন, তাই তো? তারপরে আমি টাকা পেলেন, সে আমাকে সেটা দেয়, আমি সেটা নিয়ে আসছি। বাসায় নিয়ে আসার পরে যাই হোক ম্যানেজ করছি। তার 2 দিন পরে ফোনটাও পেয়ে গেছি। একটা জিনিস খারাপ লাগতেছে যে আল্লাহ তুমি আমাকে সাহায্যটা করলা, ঠিক আছে, কিন্তু আমি একটা খারাপ কাজ করার পরে করলাম। এই সাহায্যটা যদি একটু আগে হইতো তাহলে তো আমার এই জিনিসটা এই পথে যেতে হতো। আচ্ছা, এই পথে যেতে হয়েছে, তারপরে কি আপনার আবার যাওয়া হয়েছে এই পথে? হ্যাঁ, আর কয়েকবার যাওয়া হয়েছে। এবং সবগুলোই ফাইন্যান্সিয়াল কারণে, মানে টাকা পয়সা প্রবলেমের জন্য। হ্যাঁ, টাকা পয়সা আপনাকে দিত এবং তার বিনিময়ে আপনি যেতেন, তাই তো? নেক্সট টাইম যেটা হয়েছে, এবং আপনার হাজবেন্ড নিশ্চয়ই এগুলো জানেন না? না, এগুলো সে জানে না। কিন্তু আপনার হাজবেন্ডের যেটা চাকরি, মানে চাকরির কথা বললেন, কখনো কাজ থাকে অফিসে, কখনো থাকে না।
তো আপনি যে টাকা ইনকাম করে নিয়ে আসলেন, যেভাবে করলেন, হ্যাঁ। সেগুলো তো সংসারের কাজই ব্যয় করলেন। হ্যাঁ। তো আপনার হাজবেন্ডকে কি বলতেন, কিভাবে কোত্থেকে টাকা আসছে? কারণ সে জানতো যে আমি ইভেন্টের কাজ করি আর অনেকগুলো কাজ করছি, ওই সময় সেগুলোর টাকা আমি পাইনি। আচ্ছা, হ্যাঁ। তো এখন কি পরিস্থিতি লাস্টলি? এখন পরিস্থিতি হচ্ছে, এখন আমি ওই দিকে আর একদমই যাই না, ওইসব পথে আমি নাই, মানে কয়েকবার গেছি বলতে সত্য কথা সেটা মানে 5 বারের মতন এরকম একটা হয়েছে। Okay. তো হচ্ছে আমি আর ওই দিকে যাচ্ছি না বা কিছু না। আর এখানে আসার আমার আরেকটা জিনিস হচ্ছে, এখনকার যে আমার পরিস্থিতিটা, আমি আমার হাজবেন্ডের কাছে আছি, আমি তাকে কখনোই ছাড়বো না, হুম। আর সেও মনে হয় না যে কখন আমাকে ছাড়বে। Okay. আমি বুঝি, যতটুকু বুঝি। আর হচ্ছে সে যেহেতু আমার এই জীবনটা যেটা বললাম, এই জীবনটাকে হয়তো সে আমাকে জানে না, এই জন্য বা সে একটু মাঝে মধ্যে কষ্ট দেয়। আমি শিওর সে যদি এই জীবনটার কথা আমার কখনো জানতে পারে, তাহলে হয়তো বা সে আমাকে এই কষ্টগুলো আর দিবে না, কারণ সে মানুষ হিসেবে অনেক ভালো। Exactly. আমি মনে করি হ্যাঁ। না হলে সে আমারও ক্ষতি করে ছেড়ে দিতে পারতো। হ্যাঁ, আপনি কেন কতদিন সে সংসার করছেন? এই 5 মাস 5 এরকম মাস। হবে। মানে ভবিষ্যতে কি ডিসিশন নেওয়া লাগতে পারে বা কি হতে পারে, হ্যাঁ, কেউ কাউকে ছেড়ে যাবে কি না, না যাবে, আমরা এটা কখনো বোঝার জন্য। কাউকে ছেড়ে যাব না। যাই হোক, থ্যাঙ্কস গড যে আপনি অন্তত একটা সেটেলমেন্টে আসছেন। এখন হ্যাঁ, আপনি যে আর আজকে রেডিওতে আসলেন, হ্যাঁ। কেন আপনার গল্পটা বললেন আপনি? রেডিওতে আমি আসছি একটাই উদ্দেশ্যে, যে আমার এই যে মনে করেন আমি এখানে অনেক কষ্টই, যেগুলো আমি কথাগুলো বলছি যে কোথাও বলতে পারেননি আপনি। আমি তো বললাম যে এইভাবে কথাগুলো আমি কোথাও বলতে পারিনি। আর একটা কথা হচ্ছে, আমি এর গল্পের মাঝখানেও বলছি, আমি এখনো বলতেছি যে সরকার যদি আমার একটা খুন মাফ করে, আমি কিন্তু তাকে অবশ্যই তার ক্ষতি আমি করবই। কার করতেই ক্ষতির হবে। কথা বলছেন আপনি একবার আমি বলছিলেন? সেই মেঘলার কথাই বলতেছি। আচ্ছা, হ্যাঁ, যে আপনার বয়ফ্রেন্ড থেকে আরেকটা জিনিস- হাজবেন্ড হলো তার বোন। আরেকটা জিনিস ভ্যাব বলি, সে হচ্ছে মানে এখন আমার মানে খালাতো ভাই যে আছে, সে বিয়ে করছে, একটা বাচ্চা বাবা, সে আমার জন্য আজ পর্যন্ত কাঁদে, এখন আমাকে নিতে চায়। তারপরে আমার যে বিপ্লব যে হাজবেন্ড, সে আমার জন্য এখন পর্যন্ত কাজে, কালকে আমি তাকে ফোন দিছি, দিয়ে অনেক গালাগালি করছি, প্রায় 2 ঘন্টার মতো শুধু কান্না করছি, বালিশ চাপা দিয়ে মুখে কান্না করার পর তাকে আমি ফোন দিছি, দিয়ে অনেক গালাগালি করছি। সে বলতেছে আমাকে যে আমি কি এখনই তোমাকে নেওয়ার জন্য চলে আসবো, তুমি বলো, আমি কিন্তু এখনই আসতে পারি, তুমি বলো। তাহলে চিন্তা করেন, আমি যদি খারাপই হইতাম, সে কিন্তু আমাকে আজ পর্যন্ত নিতে চাইতো না। এবং আমি এতটুকু শিওর বলতে পারি, যে কোনো মেয়ে যখন ওই ফ্যামিলিতে যাবে, এই ব্লেমটা সবাই দিবে, প্রতিটা মেয়ে এই ব্লেম দিবে, কারণ সে যতই মূর্খ হোক না কেন, ওরা তো শহরের মেয়েই তো আনবে, গ্রামের মেয়ে তো আনতে পারবে না। অবশ্যই একদিন না একদিন আমার ফ্যামিলির লোক বুঝতে পারবে আসলে আমি সত্য কথা বলছি, আমি মিথ্যা বলিনি। আচ্ছা, আপনাকে একটা কথা আমি একটু বলি, সেটা হচ্ছে যে কখনোই আপনাকে এই সুযোগ কেউ দেবে না, আপনি মেঘলার যে ক্ষতিটা করতে চান। আমি তাকে একভাবে Please. না পারি অন্যভাবে ক্ষতি হ্যাঁ, করবো। আমি বুঝতে পেরেছি। আপনার সংসার জীবনটা মোটামুটি ওর জন্যই নষ্ট হয়েছে। অনেক মোটামুটি কিছু- না, ওর জন্যই নষ্ট আচ্ছা, আপনি হয়েছে। এটা ধরে নিয়েছেন, এর পেছনে আরো অনেক কারণ ছিল, অনেক ইস্যুজ ক্রিয়েট হয়েছে, এবং তার সূত্রপাত বারবার আমি বলেছি যে আপনার বাবা মায়ের যে জোর জবরদস্ত একটা বিয়ে, তার ফলশ্রুতিতে আজকে আপনার জীবনটা হ্যাঁ, এখানে। তা অবশ্যই। সো আমরা যেটা রিকোয়েস্ট করবো আপনাকে, আপনি এখানে আজকে আসছেন কেন? আপনি কিন্তু কোনো সাপোর্ট বা হেল্প চাইতে আসেননি, আমি না, বলছি না। শোনেন, আপনি আসছেন আপনার মনের শান্তির জন্য। কেউ আপনার কথা শুনতে চায় না, আপনি এখানে আসছেন, লাখো লাখো মানুষ শুনেছে আপনার কথাগুলো, আসলেই শুনেছে, এবং আমার বিশ্বাস তারা আপনার জন্য দোয়া করবে যে পাস্ট লাইফের যে অন্ধকারগুলো ছিল আপনার, সেগুলো যেন দূর কেটে হয়ে যায়। তো এই যেটা সুন্দর একটা জীবন আপনি এখন পেয়েছেন এত কিছুর পরে, এটা নিয়েই আপনি সামনে আগান। এটা আমাদের চাওয়া, আমাদের দোয়া এবং আমাদের রিকোয়েস্ট। আপনি যে মেঘলার ক্ষতি করতে চাচ্ছেন, এখানে এসে আপনি এটা বললেন, আপনি কখনোই ক্ষতিটা করবেন না, এটা আমাদের রিকোয়েস্ট। যেটা হয়ে গেছে সেটা গেছে, পাস্ট ইজ পাস্ট। ওটা আপনি ক্ষতি করলে কিন্তু ওটা থেকে আপনি কোনো পজিটিভ কিছু আপনার কাছে আসবে না। সেটা তো ঠিক আছে, কিন্তু নিজের মনটাকে তো আমি নিজের সামলাতে মনটাকে যে পারছি শান্ত না। করলেন আপনি এখানে এসে, এই শো এর কোনো না কোনো উদ্দেশ্য আর থাকে। এখানে আসার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আমি সবাই দেখা যায় যে সবার জীবনের শেষে একটা কষ্ট থাকে, কিন্তু আমি কিন্তু একটা অন্যরকম জীবন ফিরে পাইছি। রাইট। কারণ আমি এই জন্য আমি একটা জিনিস বলছি, যে কারণ যে আমাকে ছেড়ে দিছে ভুলটা তার ছিল, যার কারণে তারা আজকে পস্তাচ্ছে, আমি না। যেমন বিপ্লব আমাকে নেওয়ার জন্য এখনো প্রস্তুত। Right. তারপরে হচ্ছে আমার যে থার্ড হাজবেন্ড, সে আমাকে আজ পর্যন্ত নেওয়ার জন্য পাগল, কয়েকদিন পর পরই ফোন দিবে এই নাম্বার থেকে ওই নাম্বার থেকে, যে তুমি কি আসবা। সবাই আমার জন্য ওয়েট করতেছে, বাট আমি কারোর জন্য ওয়েট করতেছি না। Exactly. হ্যাঁ। আর আমি মনে করি কি, যে আমার জীবনের সব চাপা পূরণ হয়ে গেছে, আমি একটা সুন্দর স্বামী পাইছি, একটা মানে সুন্দর জীবন পাইছি, সবকিছু। এখন আমি নিজের মন মতো চলতে পারি, ফিরতে পারি।